আপনার হাসবেন্ডের ছবি অন্য হ্যাঁ, মেয়েদের সঙ্গে। হ্যাঁ, সে আপনার হাসবেন্ড আপনাকে দিয়ে গেল দেখার জন্যে? হ্যাঁ, এটা পুরা খারাপ ছবিগুলো ওনারই মেয়েদের সাথে। ওই ফলের ভিতরে মানে ২-৩ টা ঘুমের ওষুধ দিছে। আমি খেয়েছি পর মানে ৫ মিনিটের মধ্যে মনে হয় ঘুমিয়ে গেছিলাম নাকি সেটা আমি জানি না। আমি ওয়াশরুমে যাওয়ার পর নিজেকে চেঞ্জ দেখতেছি। এর ভিতরে আমার বমি, বমি হচ্ছে। ওহ মাই গড! মানে প্রেগন্যান্ট অলরেডি। হ্যাঁ, আমি প্রেগন্যান্ট। কিন্তু আপনি তো জানেনও না কি না, হচ্ছে। আমি তো জানি না। এটা আল্লাহই ভালো জানে আর ওই ছেলে জানে। উনি আমাকে দেখে বলতেছে যে, "সুমাইয়া গুড নিউজ, তুমি প্রেগন্যান্ট।" আমি ভাইয়া আমি বলতেছি, "আপনার মাথা ঠিক আছে? আমি কি মরিয়ম নাকি? আমি ১৪ জনের বেশি আমার এখন পর্যন্ত আমার দুলাভাই বলতে পারবে না আমি কেমন দেখতে।" ২০১১ সাল থেকে খাস পর্দা করি। বয়স কত এখন আপনার? রানিং ২৪ চলতেছে। মাত্র ২৪? ইয়েস। ওহ মাই গড! মানে জীবন তো এখনো শুরুই হয়নি। না শুরুই হয়নি। অথচ জীবনে এত প্যারা। ইয়েস। কেমনে কি বলেন তো আপনারা? আমি আমরা ৪ বোন। হুম, ১ ভাই। আমি সবার ছোট। বোনদের ছোট, ভাই আমার ছোট। আমি যখন ক্লাস 1 এ পড়ি, তখন আমার বাবা বাহিরে চলে যায়। হুম, যখন আমি ক্লাস 4 এ পড়ি, তখন বাবা আসে। হুম, আসার পরে আমাদের গ্রামের একটা সচার যেটা হচ্ছে যে, ছোট মেয়েদের বিয়ে হচ্ছে। এটা বড় হলে তখন তারা পারিবারিকভাবে আনুষ্ঠানিকভাবে নিয়ে যায়। ওয়েট মানে হ্যাঁ, এটা আমাদের বুকিং বলছে। করে রাখার মতো? হ্যাঁ, বুকিং করে যে মেয়েটা ছোট, দেখতে সুন্দর, ফ্যামিলি ভালো। আমরা মুরব্বিরা একটা কথা রেখে দিবে যে এই মেয়েটাকে আমার বউ এমনে ছেলের বউ করব। মানে মেয়ে বুক করে রাখে হ্যাঁ, ছোটবেলায়? হ্যাঁ, ছোটবেলায়। ওহ মাই পরে গড! এটা হোক আর না, কোথাকার এটা? কোন এটা জেলায়? পিরোজপুরের যে পিরোজপুরে? হ্যাঁ, এখন হচ্ছে না কিন্তু এটা ২০০৮-৯ তে এরকমই ছিল। আমি কয়দিন আগে পিরোজপুরে ঘুরে আসলাম। তার মানে হয়তো এখনো হচ্ছে হয়তো আমরা। না এখনো হচ্ছে। ছোট, ছোট গ্রামে এখনো খোঁজ নিলে হুম, এটা হচ্ছে। কিন্তু ভালো ফ্যামিলিতে এখনো হচ্ছে না। চেঞ্জ হয়ে গেছে এটা। মানে পিরোজপুরে মেয়ে বুক করে রাখা যায় ছোটবেলায়। হ্যাঁ, হ্যাঁ। মাই এটা গড! রেখে দিয়ে এটা একদম চাপিয়ে রাখে। পরে এটা যখন মেয়েটা একটু বড় হয়, হ্যাঁ, তখন ছেলেটা যখন নিতে চায় তখন তো হয়ে যায়। ও মাই আর মেয়েটার পছন্দের অপছন্দের কোনো গুরুত্ব দেয় না ওহ গশ! গার্ডিয়ানেরা। হুম, তো তখন আমাকে ছোট দেখে যাই হোক এলাকার ছেলেরা খুব চয়েস করত। হ্যাঁ, বা মুরব্বিরা বলত যে মেয়েটা বড় হলে আর বাবা আমার একটা ভাই নেই। হুম, ছোট একদম। হুম, হুম, বাবা তখন ভাবছে যে আমার মনে হয় এই কাজটা করলেই ভালো হয়। হুম, তো একজনের সাথে কথা বলে রেখেছিল হুম, যে বড় হলে তারপর দিব। সেখানে যখন আমি ক্লাস 6 এ পড়ি আমাকে যখন জানিয়েছে যে তার সাথে আমার এরকম কথা দিয়ে রেখেছে, তখন আমি বলছি ইম্পসিবল। তো ছোটবেলা থেকেই আমি ঘাড় উম মানে যেটা প্রতিবাদ বলি করতে শেখেন। হ্যাঁ, প্রতিবাদী। আমি যেটাই বলি ওইটাই। কারণ হুম, আমি ভাবি যে না এটা আমার লাইফস্টাইল। আমার লাইফে কাকে আমি লাইফে জড়াবো সেটা হুম, হচ্ছে আমার সিদ্ধান্ত। হুম, আমার সবকিছু আমার বাবার সিদ্ধান্ত নিক, ফ্যামিলি নিক। হুম, কিন্তু বিয়েটা আমি নিব। রাইট। তাই আমি সবার কাছে এই কথাটা বলার পরে সবাই আমার ফ্যামিলি এটা টর্চার করছিল। যে কিরকম? ওখানে নেওয়ার জন্য। এটা শারীরিকভাবে বা মানসিকভাবে। মারছে? হ্যাঁ, এটা আমার বড় দুলাভাই যে উনি আমাকে অনেক টর্চার করছে। মানে গায়ে হাত তুলছে কিছু হ্যাঁ, করে? অনেকবার যেটা আমি মানার অনেকবার? হ্যাঁ, আ ফ্যামিলিগতভাবে তারা বাধা দেওয়ার পরে মায়ের, বোনের সবার টর্চার এটা সহ্য করা লাগছে। আমি তাদের কাছে বলতে পারছি না যে আমি ছোট সময় এটা মেনে নিব কেন? বাট এটার কারো কাছেই আমি ভালো সাজেশন পাইনি বা কেউ আমাকে সাপোর্টও করেনি। আমার ৩ দুলাভাইয়ের ভিতরে একজনের মাওলানা। ভালো আ সৌদি আরবে ১৪ বছরের মতন বিজনেস ছিল। আর মেজো দুলাভাই সেও ব্যাংকে জব করতো আর মালয়েশিয়া আছে। সে ২ জন হাফেজ সবাই ভালো। বুঝছেন? শিক্ষিত কিন্তু কেন ভুল করছে এটা আমি জানি না আমাকে নিয়ে। হুম, যাই হোক আমার বাবা পরে এটা নিয়ে বসে বলছে যে, "না, মেয়ে যখন চাচ্ছে না তাহলে হবে না।" আব্বা বলছে। আমার বাবা। ওকে। তখন সৌদি আরব থেকে বলছে। বাবার কথাটা শোনার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, ওকে। ওয়েট আপনার বাবা যখন সৌদিতে যায় তখন আপনি ক্লাস 1 এ পড়েন। হ্যাঁ, আবার আর যখন মাঝখানে ফিরে আসে তখন ক্লাস 4 এ 4 পড়েন। হ্যাঁ, তার মানে এই কথাবার্তা কোন ক্লাসের সময় হচ্ছে? ক্লাস 4 এ বইসা। ক্লাস 4 এ মানে আপনার বয়স এখন 10 বছর। হ্যাঁ, 10 বছরে আপনার বিয়ে দেওয়ার জন্য রীতিমতো আপনার উপরে মারতেছে। হ্যাঁ। এরা তো অমানুষ। কারণ যে ছেলেটার সাথে করেছে এটা আমার ফ্যামিলিটা কেমন আ নিচেদের কথায় চলে না। তাই? আর্থিক অবস্থা থেকে আমার ফ্যামিলি অনেক বেশি। এরা কষ্টে আছে। হ্যাঁ, না ওকে। টাকা আচ্ছা। প্রচুর টাকা ইনকাম করে কিন্তু উনারা আরো চায়।
ও দাদা, তার মানে হ্যাঁ, হচ্ছে আপনার ফ্যামিলি অর্থনৈতিক কষ্টে নাই কিন্তু লোভী। হ্যাঁ, লোভী। ও প্রচুর টাকা ইনকাম করে আমার দুলাভাই সবাই, এভরিথিং, কিন্তু টাকা আরো চায়। তাদের এমনি হচ্ছে না এটা মনে করে। প্রচুর টাকা ইনকাম করে। বাবাও 17 বছরের মতন বাহিরে ছিল। হুম ভাই আছে, তারপর হচ্ছে বোনেরা সবাই। হুম সবার প্রচুর টাকা ইনকাম করে। কিন্তু তাদের এই ভাবে যে আমাদের আরো দরকার। ওকে এটাই। পরে আমি বাবার কাছে বললাম যে আমি পড়াশোনা করব। আর আমার আগে হতে স্বপ্ন ছিল ভাইয়া যে আমি পড়াশোনা করব। হুম আমাকে বাবা তারপর এসে দেখে যে আমি ক্লাস 8 এ পড়েই বড় হয়ে গেছি। হুম বাবা আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করাই দিছে, আলিয়া মাদ্রাসায়। যে মেয়ে বোরকা পড়বে তাহলে আর কেউ চয়েস করবে না। গ্রামের ছেলেরা বেশিরভাগই প্রচুর ডিস্টার্ব করতো। এই এই জন্য আমাকে আলিয়া মাদ্রাসায় ভর্তি করার পরে আমি 8 আর 9 পড়ি নাই। হুম ফর্ম ফিল আপ করে জিদ করে সবার ছোট তো, এসএসসি। হ্যাঁ। আর আমাকে তখন আমার বাবা এত স্বাধীনতাটা আমাকে দিয়েছে হুম বলার বাহিরে। মাশাআল্লাহ। হ্যাঁ, তখন আমি এই 8 9 না পড়ে ডিরেক্ট এসএসসি। হ্যাঁ, এটা আপনি তো আমার মার মতো। আমার মাও সেম কাজ করছে। ও আচ্ছা। আমি পরীক্ষা দেওয়ার পর আলিয়া আমি 4 পয়েন্ট আ ওখান থেকে রেজাল্ট করি। বাহ! সবাই বলে যে, "তুমি তো ফেল করবা কয়টা সাবজেক্টে?" কারণ আমার আরবির কোনো অভিজ্ঞতাই নেই। হুম ইংলিশে ভালো আমি, কিন্তু আরবিতে আমার কোনো অভিজ্ঞতা নেই। হুম তখন এই পরীক্ষা দেওয়া আমার একটাই চিন্তা ছিল যে, আমি ভালো রেজাল্ট করব, আমার ক্যারিয়ার থাকবে। কিন্তু আমি কোনো ছেলেদের সাথে টাইম পাস করব না। ভেরি গুড। এইটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। এখন পর্যন্ত এভাবে আছি। হুম আ তো গ্রামের ছেলেরা খুব পছন্দ করতো, এটা আমি চাইতাম যে আমাকে পছন্দ করুক। আমার স্বাভাবিক, প্রতিদিন প্রপোজ আসুক, এটাও আমি চাইতাম। স্বাভাবিক। কিন্তু আমি সুন্দর চাইতাম মানুষ হইতেই পারে চাওয়া। এটাই আমি চাইতাম। কিন্তু এটা মনে হয় আমার সবচাইতে ভুল ছিল। চাওয়াটা বেশি ভালো না। কারণ ছেলেরা একতরফাও ভালোবেসে ফেলে। হুম তাকে নিয়ে স্বপ্ন দেখে তাকে বাধা দিতে হয় যে, "না, আমি চাচ্ছি না।" হুম এটা মেয়েদের একটা ভুল, ওটাই নিয়েই ছেলেরা সামনে এগিয়ে যায়। হুম আমার রেজাল্টের পরে আমি মহিলা কলেজে, ডিগ্রি কলেজে করি যে আমার বাবা বলতেছে, "না, এখন তুমি বিয়ে করবা।" হুম তখন বাবা সৌদি আরব, মা আমাকে ওখানে আমার খালাতো ভাই থাকে। তো উনি আবার একটু আছে গ্রামে যে একটু যাদের নেতা খাতা একটু বেশি এমনি, যাদের একটু সাপোর্ট করে। হুম হুম ইয়াং ছেলেরা আছে না যে বাবার বা তার মামুর জোরে চলে, হুম এরকম কিছু। হুম ওদের আর্থিক অবস্থা ভালো। হুম ও আমাকে দেখে চয়েস করে। হুম ফ্যামিলির কাছে বলে যে, "আমি আ খালামণি আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই।" হুম মা বলে, "আলহামদুলিল্লাহ।" মা প্রতিটা জিনিসই আলহামদুলিল্লাহ বলে। হুম আর্থিক ভালো হলেই হবে। আমার ফ্যামিলির ছেলে আছে কিনা না মরে গেছে, ফ্যামিলির কখনোই আমি আ মনে হয় ব্যাড রেকর্ড গুলা বলিনি। আজকে হুম ফার্স্ট টাইম বলতেছি হুম যে ওরা চাচ্ছে যে আমাদের আর্থিক অবস্থা হলেই হবে, ছেলে থাকুক আর না থাকুক। মানে ছেলে কি করে কিছু যায় আসে না। না, বাড়ি হ্যাঁ, আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, দিয়ে দাও বিয়ে। হ্যাঁ, হ্যাঁ। কোরবানি দিয়ে দাও মেয়েরে। এটাই, হ্যাঁ। ওরে বাপরে! আমার মায়ের কাছে বলার পরে আলহামদুলিল্লাহ বলেছে। আমি বলছি, "না, ইম্পসিবল।" আমি বলছি না আমার সব সিদ্ধান্ত আপনারা নিবেন, কিন্তু বিয়েটা না, বিয়েটা আমিই করব হুম চয়েস করে। তখন বলল যে, "তুমি দেখো তোমার খালাতো ভাইয়ের টাকা আছে সবকিছু থেকে। কেউ তোমাকে রাস্তায় চোখ দিয়ে তাকাতে পারবে না। হুম আ ও চোখ উঠাইয়ে ফেলাইবে", এটা বলতেছে। পরে আমি বলতেছি, "এইরকম কাউকে আমি চাইও না যে উঠাইয়ে ফেলাক। হুম আমি এরকম কিছু চাই না। আর আমার এখনো পড়াশোনা দরকার।" তারপরে মা বলল যে, "না, পড়াশোনা না ওর কাছে। ও অনেকবার লোকজন নিয়ে উঠাইয়ে নিতে আসছে। আমাকে অন্য বাড়িতে লুকাইয়ে রাখছে।" এরকম লুকাইতে, লুকাইতে থানার পিছনে পুলিশের কাছে বলছে যে, "এভাবে মেয়ে নিয়ে সমস্যা।" তখন বলল যে, "আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটা কাজ করো, তুমি ঢাকাতে নিয়ে যাও।" সবাই পরামর্শ দিচ্ছে। আমাকে মা বা দুলাভাই ঢাকাতে নিয়ে আসে। তখন গুলশানে থাকে আমার দুলাভাই। ব্যাংকে জব করে, বোনের কাছে থাকে। দুলাভাইয়ের এখানে একটা কথা হচ্ছে, দুলাভাই যেখানে জব করত, হুম ওনাকে যে জবটা দিয়েছে, সেই ছেলে দিয়েছে। হুম যে ছেলের সাথে আমার এই অ্যাক্সিডেন্টের কথা বলতেছি এখনই হুম শুরুতে। হুম হুম উনি তখন সচিবালয়ে জব করে। হুম তো এখন আ কোন সচিবালয়ে জব করে এটা আমি কনফার্ম বলতে পারব না। হুম কারণ তো উনি ওনাকে জব দিয়ে দিয়েছে। হঠাৎ করে করোনা। হঠাৎ করে ভাইয়া হুম উনি আমার দোলাবার কাছে বলতেছে যে, আমার দোলাবার নাম ধরে বলছে যে, "আমি একটা মেয়ে চাই।" বিয়ের জন্য। হ্যাঁ, বিয়ের জন্য। হুম শুধু একটা মেয়ে। তোমাদের কাছে খোঁজ থাকলে এরকম। কয়, "আপনি তো যে পরিমাণ" উনি মাস্টার্স কমপ্লিট করেছে হচ্ছে কুষ্টিয়া থেকে। হুম তারপরে মাওলানা শেষ করছে তামিলিয়াত মিল্লাত থেকে। হুম আ দেখতে শুনতে খুব ভালো।
তা উনি যে বলার পরেই আমার দুলাভাই ভাবতেছে যে আমার তো একটা শালী আছে, হুম, অনেক সুন্দর, আর বয়স কম, তাহলে ওনারই বলা লাগে। উনি সবকিছু বাদ দিয়ে আমাকে বলছে হুম। যে আপনি দেখতে পারেন। বাসাতে এসে দেখলো, দেখে বলতেছে যে আমাকে উল্টি পড়ে গেছে। আপনার সম্মতিতে? হ্যাঁ, আমি রাজি আছি। ওকে। কারণ আমি শুনেছি উনি মাস্টার্স কমপ্লিট করেছে, তারপর সরকারি জব করে। কারণ মেয়েরা তো চায় যে এরকম কিছুই যে যাই হোক। সরকারি চাকরি করলে তো হচ্ছে চাচা হোক আর ভাঙা হোক, সব মেয়ে রাজি। সব না মেয়ের মারাও রাজি। হ্যাঁ, বিসিএস হ্যাঁ। চাকরি করে মেয়ের মাও রাজি বিয়ে করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। আর আমি ১ম রাজি হয়েছি, আমি মাদ্রাসায় পড়ছিলাম, উনি তো ইটস তাবলিগ। ওকে। ভাইয়া এদিক ওনার যে এমনি অন্য খারাপ কিছু না না এটাতে। যাই হোক। ঠিক আছে। আর ম্যাচুরিটি ছিল। আমি ছিলাম ১৪ বছরের, ১২-১৩ বছরের। আর উনি ছিল ২৬-২৭ বছর। ভাবছি উনি আমাকে যতটুকু বুঝবে, এটা মানে কিন্তু তখন আপনার বয়স হচ্ছে কত? ১৩-১৪ এরকম হবে। 13-14 তে? হ্যাঁ, আমি ২ বছর পড়েই না, ওই যে পরীক্ষার পরেই তো চলে আসলাম। ১৩-১৪ এরকম হবে। কিন্তু আমি তখন এমনি কোনো থ্রি পিসও পড়ি না। গ্রামের মেয়েরা আছে না ফরক পড়ে, ওড়না ছাড়া চলে, হুম, এরকমই। হুম, কিন্তু তারপর রাজি হয়েছি কিসের জন্য? উনি বলেছে যে, "এই মেয়েটাকে আমি ৫ বছর পরে বিয়ে করব। হুম, এখন আংটি পরাই রাখবো, ৫ বছর পর বিয়ে করব।" তো হুম, আমি ভাবছি ৫ বছর পরে যে তাহলে আমার কোনো ছেলে ডিস্টার্ব করবে না। হুম, ঢাকাতে পড়াশোনা করতে পারবো। সম্পূর্ণ উনি নিচ্ছে। হুম, বাসায় যেটা পেয়ারা বা ছেলেরা চয়েস করে এগুলো তো থেকে আমি বাঁচতে পারবো। হুম, আমি অনেক কিছু ভেবে কিন্তু এখানে হ্যাঁ বলেছি। বুঝতে কিন্তু পেরেছি। তাকে চয়েস করি নাই। হুম, এমনি একটা যে ফিলিংস আসা মেয়েদের, এই জিনিসটা আমার প্রতি আসেনি ওনার কাছে। হুম। রাজি হয়েছে শুধু আর্থিকের দিক থেকে বাঁচার যে জন্যে। হ্যাঁ, বাঁচার জন্য যে ছেলেদের কাছ থেকে বাঁচতে পারবো। সঠিক। তারপর? পরে উনি এটা বলে কাবিন করে চলে গেছে। আমি যতদিন বড় না হব, ততদিন আমার সাথে কোনো দেখা সাক্ষাৎ হবে না। পুরোপুরি উনি আমার দায়িত্ব নিবে। হুম, যতটুকু সম্ভব আমাকে সেফে রাখবে, দায়িত্ব নিবে। কিন্তু উনি আমার কাছে আসবে না বা উনার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে না। হুম। পরে আমার মা বলেছে, "তাই শুধু কাবিন করবে কেন? সরাটাও করে ফেলো।" সরা কি? ওটা যেটা মেন মুসলমানের ওই যে মেয়েদের। কবুল বলাটা? হ্যাঁ, কবুল ওকে, ওকে। এটাও বাদ দিবা কেন? তারপর তুমি চুপ থাকো। যখন তুমি হাসব্যান্ড ওর। হুম। মায়ের কথা বুঝছেন? ফ্যামিলিটাই আমি তো আগেই বলছি ফ্যামিলিটার ভিতরে আর্থিক ঝামেলা। অবস্থা হলে হ্যাঁ, তাহলে সবকিছুই হয়ে যায়। মায়ের কথায় উনি রাজি হয়েছে। হুম, হওয়ার পরে উনি চলে গেছে। আমাকে ওই শুধুই সালাম দিয়েই চলে গেছে। এরপরে উনার সাথে আমার কথা হয়নি। ফোন নাম্বার দিয়ে গেছে যে আমাদের সাথে আগে বন্ধুত্ব হতে হবে। আমি ২-৩ মাসই খুব ভালো ছিলাম, গুলশানে ছিলাম। উনার এক ভাবি কাস্টমসে জব করে, ভাইয়া সচিবালয়ে। উনারা সেই হাই লেভেলের। আমাদের সাথে অ্যাডজাস্ট হয় না। হুম। আমার ফ্যামিলি সবাই খুশি। এমনকি ওই মঠবাড়িয়া থানার ভিতরে বলছে যে ফার্স্ট যদি কেউ হাসব্যান্ড হিসেবে পায়, তাই সেটা আমি। ওকে। হ্যাঁ, তাই সবাই আমাকে সবাই ফোন করে প্রশংসা করতেছে আমার হাসব্যান্ডের যে এরকম কপাল কয়টা মেয়ের হয়। যাই হোক। আমি কিছুদিন যাওয়ার পরে একটা মেয়ে তখন ২০১৩ না ১৪ সালের কথা। আমাকে একটা ছোট্ট একটা ওটা হচ্ছে মেমোরি নিয়ে আসছে। এটা মনে হয় ৮ জিবি আমার যতটুকু মনে আছে। তো ছোট্ট বাটন সেটে আগে মেমোরি ঢুকিয়ে ভিডিওগুলা দেখতো না? জি, জি, জি। আমাকে একটা ফোন দিছে, ছোট বাটন, কিন্তু আমি ভিডিও দেখতে পারতাম। হুম, ওই ফোনে বলতেছে যে, "তুমি এইটা ঢুকাইয়া রাত্রে দেইখো এটার ভিতর কি আছে।" হুম, তা রাত্রে যখন আ ঘুমাতে গেছি তখন আমি ওই ছোট্ট মেমোরিটা ভিতরে ঢুকিয়ে তারপর ওটা চালিয়ে দেখতে যাচ্ছি যে এটাই কি? পরে দেখতেছি এটা পুরা খারাপ ছবিগুলো ওনারই, মেয়েদের সাথে। এটা দেখার পরে ভাইয়া আমি তখন আপনার হাসব্যান্ডের ছবি অন্য মেয়েদের সঙ্গে হ্যাঁ, সে আপনার হাসব্যান্ড আপনাকে দিয়ে গেল দেখার জন্যে? হ্যাঁ, আহ ছবি না ভিডিও? ভিডিও। একটা ২ টা ভিডিও মনে হয় একটা মেয়ের সাথে। একটা মেয়ের সাথে মানে অন্য কোনো মেয়ে আমার শারীরিক মিলনের ভিডিও? হ্যাঁ, হ্যাঁ, একদম পুরোপুরি। আর আমি তো তখন ছোট। আমি এর ব্যাপারে কোনো অভিজ্ঞতাই নেই বা আমি জানি না, শুনি না। আমি তখন খাস পর্দা করি। আমি কোনো ছেলেদের দিকে তাকান তো ভালো। আমার লাইফে আমি এমনভাবে মেনে নিয়েছি। শুধু হাদিস কোরআনের বই পড়ি আর এমনি একদম পুরো কোনো ছেলেদের সাথে আমার মনে হয় চোখ দিয়ে তাকানো, এই যে গুলশানে ছিলাম, তাও এমনভাবে বাহিরে নামতাম শুধু আমার চোখ ২ টাই দেখত। এছাড়া আর কিছুই না। তা সেই অবস্থা ওইটা দেখার পরে ভাই আমি সাথে সেজদায় পড়ে গেছি অজু করে। আল্লাহ, এটা আমি শুনেছি মেয়েরা নাকি ভালো হলে হাসব্যান্ডও ভালো হয়। কিন্তু আমি কার জন্য অপেক্ষা করেছিলাম? আর সে কিরকম ক্যারেক্টারের? আমি সেজদায় পড়ার পরে ছোট একটা মেয়ে, ওর নাম বিথি।
সাথী বিথি আমার সাথেই থাকতো। ওই যে তার ভাবি যে কাস্টমসে জব করতো না, ওই বিথি এসে আমাকে বলতেছে, "আন্টি কান্না করেন কেন?" আমি বলছি যে, "মা এইটা কি তোমার আঙ্কেলে? তুমি দেখো তো।" কয়, আমি ছবিটা আমি বড় করে এমনি দেখাচ্ছি। কয়, "হ্যাঁ, এটা আঙ্কেলে।" আমি কি তোমার আঙ্কেলের এই মেয়েটারে চিনি? কয়, "হ্যাঁ, আমি এই মেয়েটারে চিনি। বাসায় আসছিল।" তার মানে মেয়েটার সাথে সম্পর্ক। ওর সাথে যে একটু কনফার্ম হলাম, ওনাকে ফোন দিলাম যে, "আপনার সাথে আমার একটু কথা আছে।" উনি বাসায় চলে আসছে। বাসায় কেউই ছিল না। ফ্রাইডে আর স্যাটারডে ওরা বাসায় কেউ থাকতো না। ওই বিথি মেয়েটাই থাকতো। মেয়েটা বাসায় ছিল। আমি বলতেছি যে, "আপনি একজন আলেম। পৃথিবীতে একটা মেয়ে বিশ্বাস করে যখন একটা ছেলে আলেম হয় বা দিনের পথে হয় বা একটা কলেজের ছেলে যখন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তখন তাকে পুরোপুরি বিশ্বাস করে যে, না, এই ছেলেটা খারাপ হতে পারে না। তাইলে এখন যদি আপনাদের ভিতরে এটা থাকে, তাহলে আমরা কাকে বিশ্বাস করব?" আলেম হয়ে হ্যাঁ, সে অন্য মেয়ের সঙ্গে শারীরিক যৌনতা করে বেড়াচ্ছে, আবার তার সঙ্গে ভিডিও করতেছে, হ্যাঁ। আবার সে তার বউরে আবার সেই ভিডিও পাঠাচ্ছেও। না, এই ভিডিওটা অন্য একটা মেয়ে আমাকে ওনাকে ব্ল্যাকমেইল করার জন্য। উনি তো জানে না এটা। ও আমাকে এটা আমাকে দিয়েছে যাতে আমি সরে যাই ওনার লাইফ থেকে। বুঝতে পারি যে আমার হাসব্যান্ডের ক্যারেক্টার কিরকম। মাই যাই গড! হোক, আমি ওইটা দেখে আমি বলতেছি যে, আপনি আর ভাইয়া একটা কথা হচ্ছে কি, আলেম হোক, কলেজের হোক বা ইউনিভার্সিটির হোক আর যে মাদ্রাসা ৫ হোক, ওয়াক্ত নামাজ পড়ে তাকে মানুষ বিশ্বাস করে। হ্যাঁ, মানুষ বিশ্বাস করে। আমরা দাঁড়িয়ে আছে মানুষ মুসলমান তাকে এটুকু বিশ্বাস তো করে। বিশ্বাস করব যে না। বিশ্বাস করতে ভালো লাগে। হ্যাঁ, আর একটা মেয়ে কিন্তু তার হাসব্যান্ডকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করে। হ্যাঁ, উচিতও সেটা। একদিনের জন্য হলেও সে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাস করে। অবশ্যই উচিত। এটা মুসলমানের মেয়েদেরই এটা আমাদের বাংলাদেশি মেয়েরা কিন্তু এদিক থেকে ভালো। হুম, আমি সাপোর্ট করি। অবশ্যই। মেয়েদের হাসব্যান্ডকে খুব বিশ্বাস করে। যে আপনার আমার হাসব্যান্ড হাসব্যান্ড, ওটা জানার পরে কি বলল? উনি বলতেছে যে, আমাকে বলতেছে যে, "এটা আমার লাইফস্টাইল। আমি এটা করেছি। এটা তোমার কাছে আসছে। তোমার ভালো লাগলে তুমি আমার সাথে থাকবা। না থাকলে তুমি চলে যাবা।" এটা বলছে। আমি ওহ মাই গড! মানে সে কোথায় আফসোস করবে, সরি না, বলবে, কিছুই বলেনি। তওবা করবে তা না। না। সে আহ বলতেছে আমার লাইফস্টাইল এটাই। এটাই আমার লাইফস্টাইল। আমার সাথে এভাবে থাকতে হবে। এরকমই থাকতে হবে। তারপরে আমি ভাবলাম যে, আমি মনে হয় মধ্যম ফ্যামিলির একটা মেয়ে ওহ বা মাই আমার লর্ড! ফ্যামিলিটা বেশি টাকার উপর ডিপেন্ড করে, উনি বুঝতে পারছে। তাই এই কথাগুলাই বলছে। আমি উনার দিকে তাকিয়ে বলছি যে, "আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। কিন্তু আপনার সাথে আমি থাকব না। ডিভোর্সটা আপনি পেয়ে যাবেন। কারণ আপনার সবকিছু মেনে নিতে পারবো কিন্তু ক্যারেক্টার না।" তখন উনি বলল যে, "তোমার না বেশি দেমাগ। এটা কি রূপের দেমাগ করো না কোনটার?" আমি বলছি, "রূপের কিছু না। কিন্তু আমি আপনার সাথে থাকব না।" উনি এটা তর্কাতর্কিতে উনি আমাকে একটা চড় মারছে। আমি তর্কাতর্কিটা বেশি করেছিলাম। যে বলেছিলাম যে, "আমি কাকে বিশ্বাস করলাম?" আর আমার অনেক খারাপ লাগতেছে যে আমি কি করেছি? আমি যেকোনো ছেলে আমাকে পিছনে হাঁটাহাঁটি করে। আজকে সেই ছেলেদের রাইখা আমি আমার ফ্যামিলির কথা কাকে বিয়ে করলাম? যাকে আমি দেখলামও না, কিছুই না। সেই ছেলেটা কিরকম ক্যারেক্টারের? এটা আমি পরে যদি উনার সাথে আমি জড়িয়ে যেতাম বা একটা বাচ্চা হয়ে যেত, তখন আমি কি করতাম? রাইট। আমি তখন আফসোস করতেছি, উনাকে তর্কাতর্কিতে উনি একটা চড় মেরেছে। আমি কিছুই বলি নাই। উনি চলে গেছে। আমি বলছি, "আপনি ১ সপ্তাহ বাদে" যেই ব্লক করে দিয়েছি, উনি প্রচন্ড রেগে, কারণ আমার সাথে এখন কথা হচ্ছে না। উনি ভাবছে যে মেয়ে থাকবে না। তখন উনি বাসায় আসছিল। এটা হচ্ছে আমি তখনই হালকা ঘুমের ওষুধ খাওয়া শুরু করছি। হুম। মোটামুটি এই যে কম দামি ঘুমের ওষুধ, আমার ঘুম আসতো না তখন। পড়াশোনাও একদিকে, তারপর হচ্ছে এইটা, মা এটা করতেছে, ফ্যামিলির কাছে যেতে পারবো না। কারণ বাসায় গেলে অন্য বাড়িতে থাকতে হবে। হুম, নিজের বাড়িতে থাকতে পারি না। ছেলেরা রাস্তায় উঠলে প্রচুর ডিস্টার্ব করে। হুম। এটা নিয়ে আবার খালাতো ভাই গাড়ি নিয়ে আসে নিয়ে যাওয়ার জন্য। খুব ঝামেলায় ভাবছি যে, তাহলে এখন কি করব? আমি যদি মধ্যম ফ্যামিলি একটা ছেলেকে নিয়ে ভেগে যাইতাম, এটা নিজে তাও ভালো আফসোস করি। ছিল। তাকে নিয়ে সংসার করতাম। গরিবের হলেও ভালো হতো। আমি হুম। বাবা-মার এটা মানলাম কেন? আফসোস করতেছি। তারপর উনি হঠাৎ করে বাসায় আসছে। বাসায় আইসা বিথিরে বলতেছে, "তোমার আংটি কোথায়?" তখন আমার বয়স মনে হয় ১৪ বছর। আমি তখন একটু বুঝি। আর আমি একটু ছোটবেলা থেকে একটু বুঝটা ভালোই ছিল আমার মনে হুম। হচ্ছে। তো উনি যে বলছে আংটি ঘুমানো। তো বলতেছে আমি একটু আ যেটাই হোক, ভ্যালেন্টাইনের যে জুসটা করে বেশিরভাগই মেয়েরা এখন খুব পছন্দ করে। সব ফল মিলিয়ে আমি ওটা খুব পছন্দ করতাম। হুম। তো উনি এটা জানে। ওই ফলের ভিতরে মানে ২-৩ টা ঘুমের ওষুধ দিছে। দিয়ে বলছে যে, "তোমার আন্টির কাছে নিয়ে যাও।" আমাকে যখন ও বলছে, "আন্টি খাইবা নাকি?" আমি বলছি, "হ্যাঁ, দাও।" আমি খেয়েছি পর মানে ৫ মিনিটের মধ্যে মনে হয় ঘুমিয়ে গেছিলাম নাকি সেটা আমি জানি না। কিন্তু উনি যাওয়ার পরে আমি আ ওয়াশরুমে যাওয়ার পর নিজেকে চেঞ্জ দেখতেছি। কারণ আমার তখন জ্ঞান বুদ্ধি যতটুকু,
আমার 14 বছরের এখনকার মেয়েরা আছে যে বুঝে না, কিন্তু আমি তখন বুঝতাম। পড়াশোনায় ভালো ছিলাম তো। আমি অল্পতেই বুঝতাম যে আমার চেঞ্জ কেন? কারো কাছে শেয়ার করি নাই। যখন আমি ভাবতাছি যে এটা পার্সোনালি কথা ভাইয়া, যে আমার পিরিয়ড হয়ে গেছে, হুম, কিন্তু এখন হচ্ছে কেন? এটা রক্ত নিয়ে কেন? একটু মাথার ভিতরে ঘুরাচ্ছি যে আমার তো হয়ে গেছিল, কিন্তু এটা আবার হচ্ছে কেন? রক্তটা কেন রে? হ্যাঁ, হুম, পরে আমি ভাবির কাছে শেয়ার করব। ভাবি আবার ওদের লাইফস্টাইলটাই ছিল অন্যরকম। ওরা বেশিরভাগই চলাফেরার সাথে আমার সাথে মিলত না। ওকে। ওর হাসব্যান্ডকে আমি দেখা দিতাম না। আমি ১৪ জনের বেশি, আমার এখন পর্যন্ত আমার দুলাভাই বলতে পারবে না আমি কেমন দেখতে। হ্যাঁ? এখন পর্যন্ত বলতে পারবে না আমার আপন ওই দুলাভাই। বাসাতেই অথচ ছিলেন? হ্যাঁ, কেউ জানে না। আমার আপন দুলাভাইরাই জানে না আমি কেমন দেখতে। আমার হাতের এই কয়টা হ্যাঁ। এখন মনে হয় বর্তমানে দেখতে আছে। আগে ছিল না। আগে তো পুরাটাই ছিল। আর পায়ের মজা তো। হাঁটু পর্যন্ত এখন পর্যন্ত এই ২৩-২৪ বছর পর্যন্ত আমি ২০১১ সাল থেকে খাস পর্দা করি। তখন খুব পিচ্চি। খাস পর্দা মানে হচ্ছে এটা? হ্যাঁ, যেটা ওকে। কাউকে ১৪ জনের ব্যতীত যেরকম ইসলামে আমাদের বলেছে। হ্যাঁ, এর আমি কাউকে দেখা দিই নাই। ওকে। তো এখন পর্যন্ত আছি ইনশাআল্লাহ। কিন্তু এখন একটু যাই হোক, এই যে পড়াশোনার কারণে মনে হচ্ছে যে ছেলেদের সাথে আমার কথা হচ্ছে। হুম, আগে তো কথা কম হতো। হুম, পরে উম ওনার কাছে ও যেই আমাকে বিথির কাছে বলতেছি হুম। যে, "বিথি আমি তো আমার কেমন আমার ব্যথা করতেছে। বাসায় কেউ আসছিল?" কয়, "না।" ও যদি তখন বলতো যে, "ওর বাস আঙ্কেল আসছে।" তা আমি একটু মেধায় নিতাম যে, "না, হে আসছিল কেন?" তো ও বলছে ওরে নাকি ৳২০০-৩০০ দিছে আর মজা কিনে দিয়ে গেছে। ছোট বাচ্চা তো। ওইটাই খুশি হয়েছে। বলে নাই। বলছে, "বলবা না।" এভাবে আমি চেঞ্জ ২ বার দেখেছি আমার শরীরে। যেটা আমি সবসময় নামাজে বলতাম যে কেন চেঞ্জ হচ্ছে, বা আমি আছে না গ্রামের মেয়েদের একটু আম বলে যে জিন ভূতে ধরে। হুম, আ আমার শরীরে আ আমাকে আবার জিন ভূতে ধরেছে কিনা এটা ভাবতাম। হুম, কিন্তু শুধু নামাজে কানতাম। তখন ওই ৪১ দিন আমি তাহাজ্জুদ নামাজ মানলাম যে আল্লাহ ৪১ দিন তাহাজ্জুদ নামাজ পড়ি তাহলে এটার রেজাল্ট আসবে। কেন হচ্ছে? কারণ এটা তো আমি কারো কাছে বললে যদি, আমি মেয়ে মানুষ, যদি এটা নেগেটিভ এ যায়, হুম, কারণ পজিটিভ নাও হতে পারে। রাইট। পরে এটা ভাবির কাছেও শেয়ার করিনি। কারণ ভাবিরা উচ্ছৃঙ্খলা। হুম। তাদের সাথে আমার মিলত না। পরে ৪১ দিন নামাজ পড়তে পারিনি। আমার মনে হয় এর ভিতরে আমার বমি হচ্ছে। ওহ মাই গড! মানে প্রেগন্যান্ট অলরেডি। হ্যাঁ, আমি প্রেগনেন্ট। কিন্তু আপনি তো জানেনও না কি না, হইছে। আমি তো জানি না। এটা আল্লাহই ভালো জানে আর ওই ছেলে জানে। ওহ যাই মাই হোক, গড! পরে আমি বমি হচ্ছে, ভাবি বলতেছে বমি হয়। ভাবি তো জানে যে উনার সাথে আমার কোনো সম্পর্ক না। উনার সাথে দেখা সাক্ষাৎ না। এটা তো ভাবি নেবেই না আমার কাছ থেকে যে রাইট। এটা হতে পারে বা এটা নিয়ে দুষ্টুমি করবে। কোনো কিছুই না। মজাও করতেছে না। আমাকে এরকম ৪ মাস গেছে, ৫ মাস গেছে। কিন্তু আমি শুধু তাহাজ্জুদ নামাজ পড়েই যাচ্ছি। আর শুধু আল্লাহর কাছে কান্না করি। আমি দেখতেছি তখন শরীরে পরিবর্তন এসে গেছে না, নাকি? হ্যাঁ, পরিবর্তন হ্যাঁ, হচ্ছে, কিন্তু আমি বুঝি না তো। ওই যে আমি, এটা আমার আগে যদি কিছু হতো তাহলে আমি বুঝতাম। রাইট। ফার্স্ট টাইম তো। আর আমি একটা ছেলের সাথে, ভাই আপনার কাছে কি বলবো? আমি এই ২৪ বছর চলাফেরা করি, আমার মনে হয় ধাক্কা লাগেনি। এই যে কাঁধে ধাক্কা, এটুকু আমি বলতে পারবো আল্লাহর কাছে আমি করে যে আমার এতটুকু ধাক্কা লাগেনি। আমি এমনভাবে যে গাড়িতে যাবো আমি রিজার্ভ যাবো। বাসে চলবো কিন্তু যেন সাইডে কেউ না থাকে। নইলে উঠতাম না। তাহলে বাসায় থাকি। কিন্তু এইভাবে চলতে আজকে ২৪ বছর যে আমি একটা ছেলের কাছে এমনি বলতে পারি যেন কোরআন শপথ করে না, তাকে কথা দিতে পারি যে আমি সতী। এই ডিজিটাল যুগে যে আমার একটা নখে আঘাত লাগেনি। আর আমি একটা ছেলেকে, আমার মনে হয় না ভাইয়া যে কাউকে আমি একটু ভালো করে নজর করে দেখছি যে এই ছেলেটা কেমন। আমি দেখিনি। তো এই ২৪ টা বছর, এখন রানিং ২৩ বছর আমার চলে গেছে। ২৪ বছরে আমার চলতে আছে। এর ভিতরে নিজেকে যে এভাবে আটকানো এই ডিজিটাল যুগে আর পড়াশোনার ভিতরে, এখন তো আমি এই পর্যন্ত যে নিয়ে আসছি, এটাই আমার সত্যি অনেক কষ্টের ছিল। কিন্তু লাভ হইল কি? ইন্ড অফ না, দ্য ডে তে আইসা লাভ তো তো আমার মাঝখান থেকেই একটা ছিল। প্রতারকের কাছেই পড়লেন। হ্যাঁ, প্রতারকের কাছেই পড়ছি। তারপরে ভাইয়া ওনাকে আমার ভাবি বলতেছে কি যে, "সুমাইয়া, তোমার যে বমি আসতেছে, এটার কারণটা কি? ৫ মাস হয়ে গেছে। তোমার কি পিরিয়ড হচ্ছে?" আমি বলছি, "না ভাবি, আমার তো পিরিয়ডও হয়নি।" কয়, "এটা তো তুমি আমার কাছে আলাপ করবা। তুমি শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়ো, রুমের ভিতর থাকো, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করো। তোমাকে কি, তোমারটা তো আমার কাছে শেয়ার করতে হবে। উনি তো শিক্ষিত, এইজন্য বলছে।" আমি কই, "ভাবি আমাকে না একটু আ চলেন ডাক্তারের কাছে যাই।" ইবনে সিনা, উম্মে কুলসুম। এটা ছড়িয়াকড়ার দিকে, যাত্রাবাড়ি। উনার কাছে আমাকে, ও সরি, যাত্রাবাড়ি। আমাকে নিয়ে গেছে উম্মে কুলসুম। উনি আমার একদম কাছের ফ্রেন্ড।
উনি আমাকে দেখে বলতেছে যে, "সুমাইয়া, গুড নিউজ, তুমি প্রেগন্যান্ট।" আমি ভাইয়া, আমি বলতেছি, "আপনার মাথা ঠিক আছে? আমি কি মরিয়ম নাকি?" এটা হচ্ছে নবীর যুগের একটা কাহিনী হচ্ছে ইসা রুহুলের তার মা হচ্ছে মরিয়ম। কিন্তু বাবার পরিচয় নেই। এটা আল্লাহই তাকে দিয়েছে। ওই এটা তো আমি হতে পারি না। আমি তো সাধারণ একটা মানুষ। আমি বললাম যে, "আপনি কি বললেন? মাথা ঠিক আছে?" ভাবি বলতেছে, "যে পরিমাণ নামাজ পড়ে আর যে পরিমাণ ছেলেদের সাথে কারো সাথেই নেই, রুমের ভিতর সারাদিন থাকে তাই হতেও পারে।" আমি কই, "ভাবি না।" ভাবি তারপর পিজিতে পরীক্ষা করেছে। প্রস্রাব টেস্ট করে যে একই রেজাল্ট আসে। উনার সাথে আমার যেখানেই টেস্ট করে একই রেজাল্ট আসে। ভাবি বলে যে, তোমার যে পরীক্ষা করলি এটা?" ভাবি সত্যি রেগে গেছে। "এই বাচ্চা কার? তোদের মতন মেয়েরা আছে পরেজগার দেখাস, আমারে তখন বলতেছে। ৫ ওয়াক্ত নামাজ পড়ো তার গোপনে, গোপনে।" আমি কথাটা শুনে সত্যি ভাইয়া এত কষ্ট পেয়েছি যে বলছে পর। আমি কি, "আপনার মাথা ঠিক আছে? এমনি মেয়েদের এরকম এটা আমার মনে হচ্ছে ভুল। আপনি অন্য কোথাও আমাকে আবার টেস্ট করান।" সব বাড়িতে একই রেজাল্ট। এখন ভাবি বলতেছে, "ঢাকাতে সব জায়গায় আমার করা হয়ে গেছে। তুমি একই রেজাল্ট আসতেছে।" তখন আমি ভাবি বলছি, "ভাবি আমাকে আপনি আমাকে কোনো কিছুই বলেন না, আমি একটু আ বিথির সাথে কথা বলতে চাই বাসায় গিয়ে।" বিথিকে বললাম যে, "তোমাকে তোমার আঙ্কেলে যা দিয়েছে আমি দ্বিগুণ তোমাকে দিব। তুমি কি নিবা আমার কাছ থেকে?" তখন বলল যে, "আপনার হাতের আংটি পছন্দ হয়।" ছোট বাচ্চা তো, আমাকে চকলেট কিনে হয় আঙ্কেল আসছিল। আমাকে ২ বার শরবত দিচ্ছিল আপনার রুমে গিয়ে। তখন বলছি যে, "তুমি এই কথাটা তো আগেও বলতে পারতে।" কয়, "না, আমাকে নিষেধ করেছে, তাহলে মারবে আমাকে।" আমি তখন ভাবিরে বললাম যে, "ভাবি দেখছেন কাহিনীটা কোথায়? আপনি আমাকে বলছেন আমাকে তর্ক করেন আর আমার পর্দার ব্যাপারে কথা বলবেন না।" তখন উনি বলছে যে, "তাহলে ফোন করো।" এই ফোন করছে। সত্যি আমি কাউকেই কোনোদিনও কলারটা ধরি নাই ভাইয়া। ওনার আমি কলারটা ধরেছি। ধরে বলছি যে, "আপনি যদি আমার ছোট হতেন বা কিছু না হতেন, আপনাকে আমি বাম হাত দিয়ে ২ টা থাপ্পড় মারতাম। আমি আপনার ওয়াইফ। আপনার আমি কিন্তু ওয়াইফ। আপনি যখন চাচ্ছেন, আমি কিন্তু আপনাকে ফিরাতে পারতাম না। কিন্তু আপনি এটা আপনি তো জানোয়ারের মতন একটা কাজ করেছেন। আপনি তো মানুষ না।" এটা বলেছি। এটা তো কুকুরেও এরকম কাজ করে না। উনি বলল যে, "আমি কিন্তু তোমার হাসব্যান্ড। কথা লিমিটের উপরে বলবা না।" আমি কি লিমিট ক্রস করছি আমি না? আপনাকে তো মেরে ফেলা উচিত। আপনি আমার লাইফটাই নষ্ট করে দিলেন। আমি চিনি না, জানি না আপনার সম্পর্কে। তারপরে একটা শুনেছি, আমি আপনাকে বলেছি ডিভোর্সের কথা। আমি কি ডিভোর্স দিয়েছি? তাই আপনি আমার সাথে এরকম করলেন? উনি বলল যে, "এতে কিছুই হয় না। কেউ জানাজানি নেই। তুমি এটা স্টপ হয়ে যাও।" আমাকে বলতেছে, "বাচ্চাটা নষ্ট করে ফেলো।" ৫.৫ মাসের বাচ্চা আমাকে নষ্ট করতে বলে। আমি আমি তখন ভাইয়া এরে এরে ভাবতেছি, আগে তো ভাবছি না জানোয়ার, তার চেয়ে মনে হয় নিকৃষ্ট পশুর চাইতে, বুঝছেন? উনি আমাকে তখন আমি বলছি, "বাচ্চা আমি তো নষ্টই করব না। কারণ আমার যদি বিয়ে না লাগে, বিয়ে করতাম না। কিন্তু বাচ্চা তো আমি নষ্ট করতাম না। কারণ আমি জানি যে একটা বাচ্চা নষ্ট করার কি? আমি বাচ্চা নষ্ট করব না। নষ্ট করব না।" তারপর ২-৩ টা লাথি মারছে লেফিট পাশে। আমি খাটে পড়ে গেছি। আমার সাথে, সাথে ব্লাড হয়ে গেছিল। ৯ মাসের মতন ব্লাড ছিল। হ্যাঁ? ৯ মাসের ৯ মাস কন্টিনিউ ব্লাড পড়ছে? হ্যাঁ, ওহ হালকা, মাই হালকা। গড! আর এটার আমি প্রমাণ দিতে পারবো যে আমার ৯ মাসের মতন ব্লাড হয়েছে আর যেখান থেকে আমাকে সিজার হয়েছে সবকিছু। পরে উনি বলেছে তোমার যে আমি বলছি যে, "আমি আল্লাহ আপনাকে ছাড়বে না" এটা বলেছি। দুনিয়াতে নয় হয় আপনি আ উড়ে গেলেন কিন্তু আল্লাহ তো আপনাকে ধরবে। আমি আপনাকে ছাড়বো না তো। এই বাচ্চা দেওয়ার পরে আমি আপনাকে এই বাচ্চা দিয়ে আমি প্রতিশোধ নিবো। যে আপনি আমার লাইফটা কেন নষ্ট করলেন? বলতেছে, "বাচ্চা তো দুনিয়াতে আসবেই না। বাচ্চা তো নষ্টই হয়ে যাবে।" পরে ভাবি আমাকে নিয়ে গেছে, নেওয়ার পর বলতেছে, "বাচ্চা ঠিক আছে।" লাথি মারার পরে ঠিক আছে। ও দুনিয়াতে আসবে। বুঝছেন? যে আসবে তাকে ফিরানোর কোনো ক্ষমতা নেই কারো। বাচ্চার জন্য আমি বলছি যে বাচ্চা যেদিন হবে ঐদিন উনি বলছে যে ৪১ দিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। বাচ্চা হুম। উনি আমার কাছে চাইছে যে কেউ জানবে না। আর এটা আমাদের ফ্যামিলি কারো কাছে আমি বলি নাই। ৫ মাসের পরেও বলি নাই। যখন ৮ মাস গেছে তখনও বলি নাই। কারণ ফ্যামিলি তো উল্টোপাল্টা। ফ্যামিলিকে আমি এখনো যদি পারতাম তাহলে আমি মানে আল্লাহর কাছে না দুনিয়ার কাছে সবার কাছে দায় দিয়ে যেতাম যে আমার ফ্যামিলি সবচাইতে খারাপ। আমার লাইফটা নষ্ট করার মেইন কারণ আমার ফ্যামিলি। পরে আমি বললাম যে ফ্যামিলির কাছে যখন আমার এরকম শনিবার সিজারের বলছে যে ছোট মেয়ে আর আমি প্রচুর টেনশন করতাম। আমি টেনশনে কিন্তু মনে হয় যে আমার ১১৪ টা ছুরার ভিতরে আমি প্রতিদিন একটা ছুরা মুখস্থ করতাম।
আর পেটে ফু দিতাম যে বাচ্চাটা যেন এমন হয়, এই বাচ্চাটার যেন আমার গর্বের দোষ না হয় যে মা ভালো ছিল না। বাপ তো জানোয়ার ছিল, কিন্তু মা তো ভালো ছিল। আমার যেন সুনামটা সারা বিশ্বে ছড়িয়ে যায় যে মা ভালো ছিল। আমি প্রতিদিন ছুঁড়ে ফিরে পড়ে তারপর ফু দিতাম। ৯ মাস পরে ওরা বলতেছে যে আপনার সিজারে নিতে হবে, কারণ আপনি ছোট, তারপর হচ্ছে প্রচুর টেনশন পজিশন করছেন, রক্তর ব্লাডের কন্ডিশনটা ভালো না। ওর ফাতিমা চৌধুরী, ইনি হচ্ছে চিটান রোডের সাইডে থাকে। উনি বলল যে সিজারটা আমি করব। তা তোমার কোনো নেই, তুমি তো পর্দা করো, এই জন্য আমি তোমাকে সাপোর্ট করবো। উনি আবার একটু ইসলামিক মাইন্ডের। উনি বলতেছে আমি থাকবো। আমি বলছি সিজারে আমি শুনি যে এটা পুরুষ ডক্টর করে, আমি কিন্তু এটা নিয়ে টেনশন করতেছি। না, কোনো টেনশন নেই। এই আমাকে তখন মাকে ফোন দিয়েছি, মা এসে দেখে। মা বলে যে আমাদের কাছে আগে বলো নাই কেন? আমি বলছি না, তোমরা তো বড়লোক জামাই চেয়েছো, যে আমি কত টাকার ফ্ল্যাটে থাকি বা খাটে ঘুমাই, কিন্তু এইটা চাইছো। কোনোদিন তো চাওনি যে আমি কত টাকা সুখে। এর ভিতরে কিন্তু ওনার সাথে শুধু ফোনেও কথা না, ওই বাসায় নার্স আছে বা কাজের লোক আছে, ওরাই দেখাশোনা করে, ভাবি আসে, এই এরা। কিন্তু আমি ওনার সাথে কোনো সাক্ষাৎ না। ওই ২ দিনের তার সাথে আমার পরিচয়, তাও ঘুমের ওষুধের ভিতরে। তার সাথে আর এরপরে আমার যোগাযোগই নেই। আর এমনি আমার যত খরচ আছে সবকিছুই উনি দিয়েছে। সবসময় পাঠিয়ে দিছে আমার ভাবির কাছে। পরে ছিজার একটা মেয়ে হয়। তখন আমি ডাক্তারের কাছে যখন আমার রুমের ভিতর ঢুকিয়েছে, তখন আমি বলতেছি ২ জন ডাক্তার আমার আমার পিছনে, আর সামনে হচ্ছে ম্যাডামে। তখন আমি বলতেছি আমার কাছে কিছু স্বর্ণ আছে, আমার হাজব্যান্ডের, বাবার আছে, এটা আমি দিব, কিন্তু আপনারা আমাকে মেরে ফেলেন। কারণ আপনারা যদি এখানে আমাকে মেরে ফেলেন, তাহলে ওই বাচ্চাটা জানলো যে মা সিজারের সময় মারা গেছে। কিন্তু এই বাচ্চাটা যখন বড় হবে, তখন আমাকে ছাড়া যখন থাকবে, তোমার মা কোথায়? বা আমার আদরটা যখন ও বঞ্চিত হবে, তখন আমি কি জবাব দেব? তার চাইতে আপনাকে, তারপর ২ জনা পা ধরি। কয়, "আচ্ছা তোমাকে যদি মেরে ফেলি, তোমার মতন একটা ফুটফুটে মেয়ে, হ্যাঁ? তা মেরে ফেলে তোমার পুরো ভবিষ্যের সামনে একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হলেই যে তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে।" আমাকে বুঝাচ্ছে ডাক্তারে। "আমরা তোমার দায়িত্ব নিব।" এটা বলতেছে। "পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব আমরা নিব। তুমি ম্যাডামের বাসায় থাকবা।" আমার বলতেছে, ম্যাডামের হাসব্যান্ড বলতেছে যে, "তুমি আমাকে বাবা ডাকো, ওরে মা ডাকো, সমস্যা নেই। আমরা আছি হইতে তোমার দায়িত্ব নিব।" আমি বলছি, "না, দায়িত্ব না, আপনারা মেরে ফেলেন। আমি টাকা যা লাগে আমি দিয়ে দিব।" কারণ টাকা দিয়ে তো আমার কিছু না, আমাকে হচ্ছে আমার কথা বলতেছে তোমাকে বাঁচানো। তো আমি বলতেছি যে, "আমি কিন্তু টান-টুন দিয়ে আমি মারা যাবো।" কয়, এটা সবচাইতে ভুল করবা। তুমি যদি এটা করো, তাহলে তুমি এতদিন যে আল্লাহর পথে ছিলা বা আল্লাহকে ভালোবাসতা, কোরআন তেলাওয়াত করতা, দ্বীনের পথে জান্নাত পাওয়ার জন্য, তা কি করলা? তা তো আল্লাহকেই ভালোবাসো না তুমি। এটা বোঝানোর পরে ম্যাডামে আ উনি তো সিজার করতেছে। উনারা তো এই কথা বলতেছে আমাকে। বলতে দেখতেছি যে বলতেছে একটা মেয়ে হয়েছে। মেয়েটাকে আমার বুকের উপর দিছি, কিন্তু আমি মনে হয় সব কষ্টই ভুলে গেছি। আমার একটা ছিল যে মেয়েটাকে আমি দেখবও না, তার ভিতরে ওর বাবার হাতে দিব। কিন্তু যখনই আমার বুকের উপরে রাখছে, আমি ছোট হলে হবে কি, আমার একটা মায়া ভিতর থেকে চলে আসছে। আমার এত ভালো লাগতেছে, আমি ২ হাত দিয়ে ধরে বইছি। আমি বলতেছি, কিছুক্ষণ আমার কাছে রাখেন তো, কাছেতে রাখো।" পরে ওরা আমাকে নিয়ে গেছে রুমের ভিতরে। মা কিন্তু কিছুই জানে না যে আমার যে এত কিছু হয়ে গেছে, আমার ফ্যামিলির কাছে আমি শেয়ারই করি নাই। আজকে আপনার ফার্স্ট টাইম এই মেয়েটা আমার কাছ থেকে আপনি শুনছেন বা সবাই শুনছে এই কথাগুলা। কিন্তু আজ পর্যন্ত আমার ফ্যামিলির কাছে বলি নাই যে কেন আমি ঘুমের ওষুধ খাই, কেন আমি তাদের বিশ্বাস করি না, কেন আমি তাদেরকে অপছন্দ করি। এটার কারণ এখানে যে আমি কেন শেয়ার করতে পারলাম না আমার মায়ের কাছে? কেন আমার বাবার কাছে বলতে পারলাম না যে আপনি একটা জানোয়ারের কাছে বিয়ে দিয়েছেন? এই প্রতিবাদটা কেন করতে পারলাম না? কিন্তু আমি পারি নাই। কারণ তারা বিরূপ বলবে যে এটা কিছুই না। তা সামলাও, সরকারি চাকরি করে, ছেলের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। এই ছেলেরা তাদের লাইফ স্টাইল অন্যরকম। তারা রাত্রে অন্য মেয়েদের সাথে মিলবে, এগুলো দেখবা। পাশে ঘুমায়, আমার বোনেরা মাঝে বলে, "জামাই পাশে ঘুমাইলে অন্য কারো তাতেও কি হয়েছে?" আগো ওদের আমি বলছি, "তোমার হাসব্যান্ড যদি ঘুমায়?" তখন কিছু বলে না। অপরের হাসব্যান্ড অন্যের পাশে ঘুমালে কিচ্ছু না। কিন্তু ওদের হাসব্যান্ডের কথা বললে তখন ওদের গা জ্বলে। পৃথিবীতে কোনো মেয়ে বলতে পারবে না এটা যে আমার হাসব্যান্ডটা অন্য কারো হোক। এটা কোনো মেয়ে মেনে নিবে না। এটা যদি হাসব্যান্ড সন্তানাস হয়, খারাপ হয়, সে চায় যে আমার হাসব্যান্ড আমাকেই ভালোবাসুক, আমাকেই কেয়ার করুক। তা আমি ওদের কাছে কখনোই এটা আমি কখনোই ওদের কাছে পাইনি। এই ব্যাপারে সাপোর্ট করিনি, আমি আর শেয়ারও করিনি। পরে মেয়েটাকে নেওয়ার পরে মা খুশি হয়েছে। ওর বাবা এসে মেয়ের গলায় একটা চেন দিয়েছে।
মেয়ে ছাড়া আর কিছুই চিনি না। ৪১ দিন পর ডিভোর্স হয়ে যাবে। উনি তখন চিটাগাঙে চলে যায়। কিসের জন্য জানি? আমি কখনই খোঁজ নিই না। কারণ যার সাথে আমার সম্পর্ক নেই তার সাথে আমার খোঁজের কোনো দরকার নেই। আর উনার সাথে উনাকে যেখানেই দেখি ইচ্ছে করে আমি গলা টিপে মেরে ফেলি। আপনার কাছে কি বলবো? ইচ্ছে করে যে উনারে কেন আল্লাহ দুনিয়াতে এখনো রেখেছে? উনাকে মেরে ফেলে না কেন? এরকম। ৩-৪ মাস হয়ে যাচ্ছে ২ জনা খেলতে। আমার পড়াশোনা আমি স্টপ করে দিয়েছি। মেয়েটার সাথে খেলতে আমরা ২ জন বন্ধু। আমাকে মা ডাকতো না, সোনামণি ডাকতো। সোনামণি মা, সোনামণি ডাকতো আমারে। আস্তে ওর কাছে এমন একটা বন্ধুত্ব হয়ে গেছি, এটা বলার বাইরে। ওরে ছাড়া আমার ভালোই লাগে না। একই পোশাক পরি আর ওরে ৩ বছর সময় বোরকা পরাই। এই ওরে আমি আ ইসলামিক মাইন্ডেরই বানাচ্ছি। নামাজ পড়াচ্ছি বা ওরে একই বোরকা পরছি। ও আমার হাত মোজা পরতো। হুম। বড় হাত মোজা পরতো। আম্মু আমি এটা পড়ি এটা। একই খাবার খাইতাম, একই এর লিপস্টিক মধ্যে কি পরা। ডিভোর্স হয়েছে না না, হয়নি? ডিভোর্স হয়নি। ওরকমই রিলেশনশিপ। ওইরকমই আছে। উনি কি টাকা পয়সা দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে। ওকে। কার টাকা বাসায় রাখতেছে তখন আপনাদের? তখন আমরা এই যে আলাদা বাসায় আছি। ভাবিও থাকে অন্য রুমে আর আমরা অন্য রুমে থাকি মানে এরকম। আপনি আপনার ভাবির সাথে? হ্যাঁ, ভাবির সাথে। আচ্ছা, ওকে। পরে উনার এক মানে বড় ভাইয়ের ওয়াইফ, হুম। উনি হঠাৎ করে তার আ হাসব্যান্ডকে পছন্দ না করে আমার ওই মেয়ের হাসব্যান্ডকে পছন্দ করে ফেলে। আপনার জামাইকে? হ্যাঁ। ওকে। এখন দুজনের সাথে এমনভাবে একটা সম্পর্কে জড়িয়ে গেছে যে সম্পর্কটা আমি যখন আমাদের বাসায় আসে ২ জনে, অন্য রুমে থাকে। তখন আমি দেখি যে তাদের সাথে এমনভাবে চলাফেরা, তখন আমি বলতেছি যে, "আপনি আ ভাবি যেন আমার বাসায় আসে না।" কারণ এগুলো আমি দেখতে পারি না চোখের সামনে। হুম। তার দেবরের ভালো লাগে অন্য কোথাও ঘুরে যাক বা অন্য কিছু। তো এটা বলার সাথে উনি না, বেল খুলে আপনার হাসব্যান্ড হ্যাঁ, উনার ভাবিকে নিয়ে আপনার বাসায় অন্য রুমের মধ্যে লক করে হ্যাঁ, এমনি ক্রিয়াকর্ম চলতেছে। হ্যাঁ, তারা দুজনে একই সাথে দৌড়াদৌড়ি হ্যাঁ, এইগুলা বুঝছেন রুমে দরজা আটকিয়ে এগুলা আমি বলছি যে আপনারা যদি ফ্রিও থাকেন বা ফ্রেন্ডও হন কিন্তু আমি চাই না যে আমার রুমে বসে এগুলা হোক। আমি আপনারা অন্য কোথাও যাইয়া করেন, দুজনে ঘুরে আসেন। হুম, ভাবি আর দেবর মিলে। তখন উনি ওই কথাটা নেগেটিভ নিছে। হুম। তখন বলতেছে তার ভাবি মনে হয় বলছে যে, "ওরে একলা মাইর দাও ইচ্ছা মতন। তাহলে ঠিক হয়ে যাবে।" ও এত বড় কথা বলছে, এটা বলতেছে। তখন উনি বেল খুলে সেদিনের মাইরের কথা বলতে পারব না রুমের ভিতরে বইসা। বেল খুলে এত পরিমাণ মারছে, লাস্টে ওই বাচ্চাটার বাবার এখানে হাতে কামড় দিছে। কামড় দেওয়ার পরে তখন বাচ্চার বয়স ৩.৫-৪ বছরের মতন। কামড় দেওয়ার পরে ছেড়ে দিছে আমারে। কিন্তু আমার বেল্ট দিয়ে পিঠাইছে পরে আমি যে চিৎকারটা যদি পাশের ফ্ল্যাটে শোনে, এজন্য আমি ওড়না ভিতরে মুখে দিছিলাম আমার মুখ থেকে রক্ত ছুটে গেছিল। কারণ সারা শরীরে আর আমি যদি তখন কান্না করতাম অন্য বাসা ঢাকায় তো জোরে চিৎকার দিলে অন্য বাসা থেকে লোকজন চলে আসে। তো সবাই পছন্দ করত তো। তখন আমি মনে হয় ৩-৪ দিনের মতন গা ব্যথা ছিল আমার সারা শরীরে। অথচ বেলের তো মানে রক্তথানা দিয়ে গেছে এমনি এই সাইড ওই আপনি সাইডে। পুলিশকে বলেন নাই কেন? পুলিশের কাছে হ্যাঁ, আমি যেতে পারতাম। উনার শাস্তিও হতো। কিন্তু আমি থাকতাম কোথায়? ওই আগের মতনই ছেলেরা ডিস্টার্ব করত। বাবাও সাপোর্ট থাকতেন করত কোথায়? না। এই পুরা দুনিয়াতে আপনি আমার একমাত্র মেয়ে যে থাকার অসুবিধার না, মধ্যে আছে। আমার থাকার জায়গা হয় থাকতো। কিন্তু আমি সবসময় ভাবতাম যে আমার ফ্যামিলি সাপোর্ট এ থাকতে তো আমি পারতাম। ফ্যামিলির কাছে এইটা যেই বলতাম যে পুলিশের কাছে তখন ওনারা বলত যে, "আমরা নেই। তুমি কেন গেছো?" এটা নিয়ে আমাকে আরো ডিপ্রেশন এ ফেলতো আমার ফ্যামিলি। বলত যে, "তুমি আমাদের কাছে না জিজ্ঞাসা করে তুমি কেন এটা করেছো?" আর আমি ভাবতাম যে থাক না কিছুদিন তারপর তো ডিভোর্স হয়ে যাবে। তারপর তো আমরা দুজন আলাদা হয়ে যাব। তখন তো উনি আমাকে এটা ডিস্টার্ব করতে পারবে না, মারতে পারবে না। আর কয়দিন আর মারবে? হঠাৎ করে একদিন বলল কি যে, "তুই পর্দা করতে পারবি না।" আমার বলে। "ডিভোর্স তো দিব দেরি আছে। তুই পর্দা করতে পারবি না।" আমি কি, "কেন পর্দা করতে পারব না? আমার এখানে অনেক মা মানে যারা ফ্রেন্ড ওরা আসবে। আ আমার যারা আছে আত্মীয়স্বজন আছে, তাদের দেখা দিতে হবে।" আমি বলছি, "পারব না। আপনি যত পারেন তত আমাকে মারেন। কিন্তু আমি পর্দা ছাড়তাম না" এটা বলতেছি। তখন বলতেছে, "পর্দা ছাড়বি না তাইলে আমার রুম থেকে বের হয়ে যা।" আমি কই, "সেটা আপনি আমার বাবা আসলেই আ তাদের কাছে বলে আমার ডিভোর্সটা দিয়ে দিলেই হবে। তারপর আর আপনার আমার প্রতি কোনো খেয়াল রাখতে হবে না বা পর্দার কোনো কিছুই থাকবে না। আপনার মেয়ে আপনি নিয়ে যাবেন।" পরে কি উম আ ক হঠাৎ করে করোনা ভাইরাস ঢাকাতে। মেয়েও আমি ভর্তি করেছি ইংলিশ মিডিয়ামে। ভর্তি করানোর পরে হঠাৎ করে বলতেছে যে, "করোনা ভাইরাসে তোমরা দেশের বাড়ি যাবা।" আমাকে আর আমার মেয়েকে দেশের বাড়ি পাঠিয়ে দেয়।
করোনা বেড়েছে। বাবাও চলে আসে সৌদি আরব থেকে। আসার পর বাবার কাছে আমি কান্নাকাটি করি। সব বলে দেন। সম্পূর্ণ এটা বলিনি, এই যে পার্সোনাল যেটা আপনার কাছে শেয়ার করেছি যে ওনার সাথে সম্পর্ক, কিন্তু এটা বলেছি উনি অনেক টর্চার করে। কিসের জন্য? টাকার জন্য কি বাবা আমি ঘুমাবো? কারণ উনি টাকা দিয়ে আমি কি করবো? আমার লাইফটাই নষ্ট হয়ে যায়। তখন বলার পরে বাবা বলল যে, "একটা কাজ করো, তোমার দুলাভাইকে ডাক দিয়া ওদের বাসায় দুলাভাইকে ওদের কাছে বলো।" বড় দুলাভাইয়ের কাছে যখন বলেছি, সেজে দুলাভাই ওরা আগে বলল কি যে, ওরে আগে আনি ফোন করে আনি না সামনাসামনি এইভাবে আমাকে জিজ্ঞাসা করতেছে। আমি সব কান্নাকাটি করে বলতে আছে যে আমার এইরকম, এরকম ওই আমি পার্সোনাল কিছু বলিনি, উনি যে টর্চারগুলো করতে আছে বা মেয়েদের সাথে যে কথা বলতেছে, সামনাসামনি মেয়েদের নিয়ে শুয়ে থাকতেছে, এগুলা চোখের সামনে দেখতে পারছি না, এটা বলতেছে। তখন উনি বলল কি যে, আ আমি শুয়ে জিজ্ঞাসা করছে, "কেন তুমি? তোমার ওয়াইফ তো শিক্ষিত, সবকিছু থেকে পারফেক্ট, আমার সেজে দুলাভাই। কেন তারপর অন্য মেয়েদের দিকে নজর?" তখন বলল যে, "ও আমাকে টাচ করতে দেয় না।" হুম। তখন আমি বলেছি যে, "টাচ করতে দিই না সেটা উনার কাছে জিজ্ঞাসা করেন কেন?" উনি আমার লাইফে যেটা আমি ওনাকে বলেছি, আমি তারপরেও বাচ্চা হওয়ার পরে আমি বলেছিলাম যে, "যা হয়ে গেছে, আমি এটা মনে রাখবো না। আপনি ফিরে আসেন কিন্তু মেয়েদের সাথে এটা করতে পারবেন না। আমাকে খাস পর্দা করাতে হবে। আমি বাসায় থাকবো। আর আপনার যথেষ্ট পরিমাণ মানসিকভাবে বা শারীরিকভাবে আমি হ্যাপি রাখার চেষ্টা করব। হুম। কিন্তু আপনি মেয়েদের সাথে এটা করতে পারবেন না।" হুম। তা উনি বলছে যে, "আমার মেয়েদের সাথে এটা করতেই হবে। তাই আমি ওনাকে টাচ করতে দেব কেন?" তখন উনি বলে যে, মানে "এই যে" বউয়ের কাছে আসবো না, আমি পাড়া প্রতিবেশী সবার সাথে শুয়ে হ্যাঁ, বেড়াবো। বউ থাকবে আ অন্য বউয়ের মতো। হ্যাঁ, হ্যাঁ, বউয়ের হুম। মতন বাসায় থাকবে। আর উনি উনার লাইফে থাকবে হুম। যেরকম। আর আমি বলেছি সেটা যদি উনি করেও সেটা বাহিরে করুক। আমার চোখের সামনে এটা আমি পছন্দ ও করি আবার না। সেটা আপনি মেনেও নিছেন? হ্যাঁ, মেনে নিয়েছি যে বাহ! বাহিরে করুক। কারণ আমার বাচ্চাটার জন্য, হুম। বাচ্চাটা তো বাবাও পাবে, মাকেও পাবে। হুম। এইজন্য আমি মেনে নিয়েছি যে উনি যদি এই কাজটা বা উনি যদি বাহিরে উনার যদি এটা সত্যি উনার একটা তৃপ্তিতে লেগে যায়, তো উনি বাহিরে করুক। কিন্তু চোখের সামনে সহ্য করতে পারব না। এগুলো কি জায়েজ আছে ইসলামে? কখনোই না। তাহলে আপনি সহ্য করতেছেন কেন? সহ্য করতেছে একটা বাচ্চা মা। আপনি নিজে এত ইসলামী মাইন্ডেড, অথচ আপনি বলতেছেন জায়েজ নাই, অথচ আপনি নিজে করতেছেন। জায়েজ নেই, একদম নেই ভাইয়া। আর এটার প্রতিবাদ যদি আমি ফার্স্টেই করতাম না কারো প্রতিবাদ কাছে, না করাটাই তো এখানে অন্যায়। হ্যাঁ, ওই অন্যায়টাই তো এখন দ্বিগুণ হয়ে গেছে। আর এটা মেনে হচ্ছে আমি কারণ। আমি যদি প্রতিবাদ করতাম, বাচ্চাটাও আজকে সেফে থাকতে বা আমিও ভালো থাকতাম। দ্বিগুণ হয়ে গেছে মানে? দেখুন এখন তো দ্বিগুণই, আমি বলতেছি দেখবেন দ্বিগুণই হয়ে গেছে বলেন। আমার প্রতিবাদ না করার কারণে। তারপরে ফ্যামিলি দুলাভাইরা বলল যে, "তাহলে তুই তুই একটা কাজ কর, তুই ডিভোর্স দিয়ে যা।" হুম। রাগ করেই আমার দুলাভাই বলছে। হুম। তখন বলছে যে, "ডিভোর্সটা পেয়ে যাবেন নানে।" হুম। আমাকে কিছুদিন পরে ফ্যামিলি সবাই এইটা অত্যাচার বলেন তো, করছে। সবসময় বলতেছেন যে উনি ডিভোর্স দিবে। আপনি কেন দিচ্ছেন না? আমি দিলে ফ্যামিলি বলছে, "আমাদের পাইবে না তুমি। তুমি যদি কিন্তু ডিভোর্স দাও।" ফ্যামিলির সবাই বসে বলল যে ডিভোর্স দাও। হ্যাঁ, তার মানে মূল জিনিস হচ্ছে আলাদা হওয়া। হ্যাঁ। এখন ওইখানটায় আপনি দেওয়ান বা ও দেওয়ায় একই তো না ব্যাপার। উনি দিবে কিন্তু আমাকে দিতে দিবে না। আচ্ছা, আমি বুঝলাম না কিন্তু। আপনার দুলাভাই বলতেছে যে তুমি ডিভোর্স দিয়ে চলে যাও জামাই। হ্যাঁ, কেন দুলাভাই তো এইটা বলতে পারতো, ঠিক আছে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। না এটা বলে নাই। বলছে যে তাহলে তো তুমি ওরা চায়, সবাই চায় যে তারপরেও আপনি ওর সাথেই থাকেন। হ্যাঁ, হ্যাঁ। এটা কি করছে ওখান থেকে বলার পরে আমাকে বলতেছে, "আমাকে তাহলে আমি ডিভোর্স দিয়ে আসি। হুম। চলেন ডিভোর্স দিয়ে।" বলতেছে তখন ফ্যামিলি যে, "তুমি যদি ডিভোর্স দাও তো আমাদের পাইবা না। ও দিবে ডিভোর্স। ওর ক্ষমতা আছে ডিভোর্স দেওয়ার।" এমনি গ্যাঞ্জাম করবে ওর সাথে। হুম। আ যে ওখানেই আমাকে দিবে। আপনার ফ্যামিলি হ্যাঁ, কালপ্রিট। এখন আমার মা, বোনেরা সবাই রাত-দিন টর্চার করতেছে। যেমনি মেয়েটারে খাবারটা দিতেছে না। মেয়েটাকে এই আল্লাহু আকবার। আপনি যে কাছের মেয়েটা দেখতেছেন ও কিন্তু আমার কাছেরই। হুম। ঠিক আছে? হুম। আমার স্বাস্থ্য বোনের মেয়ে। একদম খাবারটা পর্যন্ত আমার মেয়েটাকে ৩ বেলা যদি খাবারটাও হয় তাই হে এখান থেকে খুব করতেছে। কারণ আমার কিন্তু ফ্যামিলি অনেক আর্থিক অবস্থায় খুব ভালো। আমি কিন্তু আগেও বলেছি। হ্যাঁ, কিন্তু লোভীর লোভী। হালুবি। তা তারপরে বলেন অত্যাচারটা বাড়লো কেমনে? উম মানে আপনাকে আবার নিয়ে আসলো সামহাউ ঢাকায়। না আমাকে ঢাকাতে আর আসি নাই। তারপর? আমার বাবারাও ফ্যামিলি ভাবেই আমাকে টর্চার করতেছে। আমি হঠাৎ করে মহিলা কলেজে ভর্তি হয়েছি। ইয়েতে পটুয়াখালীতে? না বরিশালে। বরিশালে, ওকে। ভর্তি হয়েছি আর মেয়েটাকে ভর্তি করাই দিছি। হুম। বলছি যাই হোক আমার যে টাকা পয়সা আছে মোটামুটি বাবার কাছে ছিল, হুম। আ আমার হাত খরচে টাকা পাঠাই দিতাম। হুম। এটা দিয়ে জমিয়ে রাখছিলাম কিছু টাকা। তো এখন এই বোনদের কাছ থেকে আমি বলতেছি, "বোন টাকা দাও।" প্রতি মাসেই ওদের কাছে আমি চাচ্ছি যে, "টাকা দাও আমি মেয়েটাকে পড়াই তারপর আমি তোমাদের কথাই শুনবো। হুম। ইনশাআল্লাহ তোমরা যা বলো।" আমি মেয়েটারে মাদ্রাসায় ভর্তি করাই দিই। হুম। হুম। এটা হাফেজিয়া মাদ্রাসায়। ওইখানে ও থাকে আর আমি মহিলা কলেজে। হুম। হুম।
তো থাকার পরে এখন মেয়ে ওই আমার কাছ থেকে থাকতে, থাকতে কেমন যেন কান্নাকাটি করতেছে। হুম, কারণ সপ্তাহে আমি ২ দিন দেখতে পারছি। তারপর ৬ দিন আমার সাথে দেখে না। হুম, তো ও কান্নাকাটি করতেছে। হঠাৎ করে ওর বাবাকে আমি ফোন করে বললাম যে, "আপনি কি আমাদের এখানে তো ভালো থাকতেছে না। আপনি ঢাকাতে নয় ওরে ভর্তি করাইয়া দেন।" এটা বলতেছে। তখন বলে যে, আর নইলে আমার ডিভোর্সটা দিয়ে দেন আপনি। আপনার কাছ থেকে যখন ডিভোর্সটা চাচ্ছে আমার হুম, ফ্যামিলি, আমাকে দিতে দিচ্ছে না। তো আপনি দিয়ে দেন।" তো ওনাকে রিকোয়েস্ট করার পরে ওই উনি ১.৫ মাস পরে ডিভোর্স পাঠিয়ে দেয়। হুম, হুম, ডিভোর্স পাঠানোর পরেই আমি বাবাকে বলি, "আমি সাইন দিই।" বাবা বলতেছে, "না, ওইখানেই যাবা।" হুম। কেন? ডিভোর্স হওয়ার পরে দুলাভাইরা বলে যে, মা "ওইখানেই যাবা।" তা মা ডিভোর্স হওয়ার পরে ওখানে ডিভোর্স যেখানে আমার ডিভোর্স হয়ে গেছে ওখানে আবার যাই কেমন করে? তখন বলতেছে যে, "তুমি একটা মেয়ের জন্য মা কোরবানি হয়ে যায়। আর তুমি কেমন মেয়ে?" আমার বলতেছে, "আর কেমন মা আমাকে?" আমি বলতেছি যে মানে আপনি বাড়িতে আছেন, মা-বাপের উপরে খাচ্ছেন, হ্যাঁ। দাচ্ছেন। এইটা তাদের কাছে অনেক বড় মনে হইতেছে হ্যাঁ, যে এটা এখন অনেকে মনে হয় বোঝা, বোঝা মনে হচ্ছে। বোঝা আমার মনে মনে হচ্ছে। হইতেছে। পরে বাবা বলল কি, আ আমরা ডিভোর্স যখন হয়ে গেছে, যাই হোক এটা নিয়ে আর করা লাগবে না। আমি বিয়ে দিব। আমার নিজের পছন্দের মতন মেয়ে বিয়ে দেব। এখন হুম, আমি বলতেছি, মেয়ে যখনই আমার বিয়ের কথা শোনে আমার বাচ্চা, তখনই কান্নাকাটি করে হুম, আমার কাছে বসে। তখন বলে যে, "মা তুমি বিয়ে করো না। শোনা তাহলে আমি কার কাছে থাকবো?" আমি হুম, বলছি, হুম, "কখনোই না আমরা পালাই যাবো। আমি বিয়ে করতাম না হুম, তোমারে নিয়া।" এই যে এটা বলতে, বলতে ওর আব্বু ঈদের পরে হঠাৎ করে আ ওরে নিতে আসে। হুম, নিতে আসার পরে আমি বলছি যে, "মা আমাকে কিন্তু তুমি ছেড়ে যাবা না কিন্তু।" আমি মনে হয় অনেকবার রিকোয়েস্ট করেছি যে, "তুমি কিন্তু গেলেই আমার বিয়ে দিয়ে দিবা। আর আমি বিয়ে করব না কিন্তু। তুমি কিন্তু যাইবা না আমাকে ছেড়ে।" এটা বলছি, ও বলছে যে, "হ্যাঁ, যাব না।" হুম, কিন্তু সবার মাঝখানে বসে বলতেছেন, "বাবার কাছে যাব।" কিন্তু তখন ভাই আমি ছোট্ট, ছোট্ট ২ টা পা মনে হয় চাইপা ধরছি এভাবে। নিচের দিকে বইসা গ্রামে তো মাটিতে বইসা আমি ছোট্ট ২ টা পা চাইপা ধরছি যে, "মা তুমি আমাকে ছেড়ে যাবা না।" তখন ও আমাকে ২-৩ বারই ধাক্কা দিয়েছে। লাথি মারে কিন্তু আমি আবার পাটা চাইপা ধরি। কারণ একটা মায়ের কাছে যে তার বাচ্চাটা যে কতটা ইম্পোর্টেন্ট আমি জানি না যারা বাচ্চা রাইখা পরকিয়া করে সেই মেয়েদের বিবেক আছে কিনা? আমি তো মনে করি একজন হাসব্যান্ড সাইডে থাকা যায় কিন্তু সেটা বাচ্চা থাইকা না। আমি বারবার গ্রামের মানুষ বলছিল যে, "তোমাকে লাথি মারে নিজের বাচ্চা।" কিন্তু আমি বলছিলাম যে, "না আমাকে লাথি মারুক, কিছুই হবে না। ও আম্মু তুমি আরো আমাকে লাথি মারো। কিন্তু আমাকে ছেড়ে যাইও না।" তো বারবার কোলে চাইপা ধরে কয়, "তুমি কি মানুষ?" আমারে বলে। আমার মেয়ে বলে। "তুমি আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে কি খাওয়াবা? কারণ তোমাকেই তো তোমার ফ্যামিলি সহ্য করতে পারছে না। আর যেখানে আমি যাচ্ছি বাবা সচিবালয়ে জব করে, অনেক টাকা। ঢাকাতে থাকতে পারবো। আমি দামি, দামি চকলেট খেতে পারবো।" আমি বলছি যে, "দামি চকলেট না তুমি তো আমাকে নিয়ে একটু ঘুমাতে পারবা বা আমি তোমরা দুজন একসাথে থাকতে পারবা। তুমি তো উচ্ছৃঙ্খল হয়ে যাবা। কারণ তোমার বাবা তো ইসলামিক মাইন্ডের না। তুমি তো এরকমই করবে না।" তখন ওর বাবাকে আমি পাছাইপা ধরছি। যে আমার মেয়েকে নেওয়ার পরে যদি আমার মেয়ে যদি কোনো রকম ইসলামিক মাইন্ড ছাড়া অন্য রকমের উচ্ছৃঙ্খলা না মেয়েদের মতন হয়, তো আপনাকে আমি ছেড়ে দিব না এক চুলো। ওনারে বলছি। যত শাস্তি আছে এটার দ্বিগুণ শাস্তি কিন্তু আপনি পাবেন। আমি পুলিশের কাছে যাইয়ে যেখানেই। তখন উনি বলল কি যে, "আমি কথা দিলাম ওরে মাদ্রাসায় পড়াবো।" তো সত্যি, সত্যি উনি ঢাকাতে নিয়ে আসার পরে আমি মনে হয় এতবার ফোন করেছি। আমার ৮-৯ টা সিম উঠাইছি শুধু ওই বাচ্চার জন্য। আর সিম উঠাই যখনই ফোন করি, তখনই বাচ্চা আমাকে বলে, "তুই আমার মা না।" ওর বাবা ওই যে মেয়েটার সাথে আবার রিলেশন এ জড়াইছে, ওই মেয়েটাকেই বিয়ে করছে। স্থানীয় মেয়ে আ ভা ২ জনই ভালো আছে। কতটুকু ভালো আছে আমি জানি না। ওর বাবা একবার আমার সাথে প্রচুর কান্নাকাটি করেছে যে, "আমাকে ক্ষমা করে দাও। মনে হয় দুনিয়ায় আমি শাস্তি পাইতেছি।" আমি বলছি যে, "ক্ষমা আমি কোনদিনও করব কিনা আমি জানি না। কিন্তু আপনাকে দেখেন আল্লাহ ক্ষমা করে কিনা। আমি আপনাকে ক্ষমা করার কি আছে?" তা মেয়ের কথা ভাই আমি বলতে পারতেছি না। যতবারই ফোন করি আম আমি মা হয়ে এত কান্না করি কিন্তু মেয়ের একটুও মায়া লাগে না। বলে, "তুই আমার মা না, তুই আমার মা না।" এটা আমার এখনো ভিতরে কষ্ট লাগে যে মা না আমি। পরে যাই হোক ৩ মাস ৪ মাস যাওয়ার পর বাবা বলতেছে যে, "যে মা বলে না, যে তোরে সহ্য করতে পারে না, কেন তার অপেক্ষায় থাকবি?" আমি হঠাৎ করে আইএ পাস করার পরে আমি বাবাকে বললাম যে, "বাবা আমি বরিশালে
এটা হচ্ছে গভর্নমেন্ট হিসেবে আমি নার্সিং কোর্স শেষ করব। দেখবো ওখানে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আমি মা শিশু নিয়ে এটা এই ব্যাপারে আমি চাই যে ভালো একজন ডাক্তার হতে বা নার্স হতে। আমাকে সাপোর্ট করেন। বাবা বলল যে, "না, ওতে অনেক টাকা।" আমি বলছি, "না, আমি এটা যদি গভর্নমেন্ট হিসাবে আমি পরীক্ষা দিই আর আমার চেষ্টা আছে আমি পারবো।" তখন বাবা বলল কি, "না, আমাদের অনেক টাকা তোমার পিছনে গেছে, দুলাভাইরা খরচ করছে। হায় রে হ্যাঁ, দাদা, বাপরে! তাইলে তোমরা যে আমরা যেখানে দিব ওইখানেই।" হঠাৎ করে ৩ টা ছেলে পছন্দ করছে। একটা হচ্ছে লন্ডনে থাকে, আরেকটা এখানে আরবি প্রভাষক, আর হচ্ছে একজন সরকারি জব করে। ৩ জনের বয়স হবে ৪০ থেকে ৪৫ বছর। মানে আপনার ২-৩ গুণ। হ্যাঁ, ওর ওয়াইফ মারা গেছে। বাবা বলছে ওয়াইফ থাকলেও কিছু না। কিন্তু কোটি টাকা আছে তো। আমার এই এয়ারপোর্টের জমিটা মনে হয় ১.৫ কোটি জমিটা এটা লিখে দিবে। আমার যারই ছবি দেখাই সে বলে যে, "বউ মনে হয় ছেড়ে দিবে।" এই অবস্থা। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু যদি যত লাখ টাকা লাগে আমি রাজি আছি। কিন্তু ওই মেয়েটাকেই আমি চাই। কারণ ভাবে যে মনে হয় পৃথিবীতে আর কোনো মেয়ে নাই। আমিই মনে হয় মেয়ে, আমি জানি না। তাদের বুঝানোর পরেও যে আপনাদের আমার পছন্দ হয়নি, কেন বাবাকে বারবার নক দেন? আর বাবা এই নক দেওয়ার কারণে বাসায় বসে আমি মনে হয় ৩ বেলার খাবার মনে হয় ১ বেলা খেতে পারি না। এত পরিমাণ টর্চার করে। নামাজ পড়া যে টাইমটা তারপর আমি উপরে রুমে শুয়ে থাকি মনে হয় বেহুশের মতন। চাল্লাই এখন কি করব? যাকে আমি চয়েস করি না। এখন তাদের পছন্দে বিয়ে করলে আমার লাইফটা নষ্ট হয়ে যাইবে। একবার তো আমি আমার জীবনে হয়েছে। তারপর যদি আমার এবার লাইফটা নষ্ট হয়ে যায়। মেয়ের সাথে যোগাযোগটা এখন বন্ধ। হুম। একেবারে বন্ধ। মেয়ে যে সিম দিয়েই কল দেই, সেই বলে যে, "তুই আমার মা মেয়ের না।" বয়স কত এখন? এখন ৮ বছর মনে হচ্ছে। লাস্ট দেখা হইছে কতদিন আগে? ১ বছর আগে। মানে ও দেখা করতেও আগ্রহী? না, কখনোই না। ফোন করলেই বলে, "তুই আমার মা না।" তার মানে এটাই শব্দ। নানা বাড়িতে যেই খাওয়ার কষ্ট-টষ্ট করছে হয়তো ওইগুলা থেকেই ওর কারণ নানা বাড়ি খাবারটা কষ্ট যা করেছে তার চেয়ে মানসিক মানসিক টর্চারটা কষ্ট। করছে বেশি। কারণ আমাকে যে টর্চারটা করছে না, যেমনি ঘরে বন্দি করে রাখছে। বোনেরা বলছে যে, "ছেলেরা কেন তুই শুধু একটা মেয়ে।" আমাকে এই জিনিসটা বেশি আমার কষ্ট দেয় ভাইয়া। যে বোনেরা বলে যে, "তুমি পর্দা করো। তোমার চোখ দেখে ছেলেরা চয়েস করবে কেন? তোমার ভয়েস শোনার পর চয়েস করবে কেন? তার মানে তুমি ছেলেদের সাথে কথা বলো। নাহলে কেন? এটা তোমার রাশিতে কেন?" আর এটাও আমি কাউকে বুঝাতে পারছি না যে কেন আমার ছেলেরা চয়েস করে। আমার মনে হচ্ছে যে আমি তাদের বুঝিয়ে বলেছি যে আমি যে ছেলেদের কাছ থেকে দূরে থাকি, টাইম পাস করি না বা আমার ক্যারিয়ার, আমার পড়াশোনা বা আমি একটা নামাজি মেয়ে, পর্দা করি, এটা মনে হয় ছেলেরা ফলো করে। এটাই হয়তো বেশি। আমার মনে হচ্ছে এইটার কারণে বা তারা গার্ডিয়ান বা এখনকার যে ছেলেরা আমাকে চায় যে ৫ টা বাচ্চা হলেও আমি আপনাকে চাই। কারণটা এরা চায় যে না আমার লাইফ পার্টনারটা এরকম ক্যারেক্টারে থাকুক। হুম। যে তাকে আমি ১০ বছর আমাদের মতন মেয়েদের যদি ১০ বছর রেখেও যায় হাসব্যান্ড বাহিরে থাকে, আমার মনে হচ্ছে না যে পরকীয়ার মতন জঘন্য খারাপ কাজে লিপ্ত হব। ইট তা ইস এন্ড এটা আপনি বিবাহযোগ্য মেয়ে অ্যাকচুয়ালি। এনিওয়ে এখন আপনার অর্থনৈতিক অবস্থা কি? কি করে এখন দিচ্ছেন? আমি পড়াশোনা করছি বরিশালে। এখন মেন হচ্ছে পড়াশোনা তো নিচ্ছে না ৩ টা বছর এরা বলতেছে যদি ওই ৩ টা ছেলের বিয়ে করি মনে হয় মানে পড়ালেখার টাকাটাও আপনার নাই। কিছুই না। হাত খরচের না। সম্পূর্ণ হচ্ছে এখন নিজের উপরে। আর কোন এখন চাকরি-বাকরিও তো আপনি না, করেন না। কোন ব্যবসাও কিছুই করেন না, না। না কোনোই কিছু না। ওহ মাই গড! আ তার মানে যদি আপনি পর্দায় থেকে বাসায় থেকে নিজে কোন ব্যবসা দাঁড় করাইতে পারেন তাইলে হয়তোবা আপনার জন্যে হ্যাঁ, পড়ালেখাটা সহজ হবে বা জীবনটা সহজ হবে। হ্যাঁ, বাবা বলতেছে যে তোমার সম্পূর্ণ তোমার দায়ভার তোমার। স্বাধীনতা নিবো যদি তুমি ওই আমাদের কথা শোনো। বোনেরা সেটা তো বলতেছে ব্যাপার। যে সম্পূর্ণ তোমার দায়িত্ব নিবো যদি বোনদের কাছে আমার যতটুকু জিনিস ছিল, এমনি স্বর্ণের জিনিস এগুলো বোনদের কাছে রাখা। আমার একদম আমি এখন খালি। এমনকি আমার দামি মানে আপনার পড়ালেখা করার, হ্যাঁ, জীবন চালানোর, পেটের খাবারের টাকাটাও এখন আপনার নেই। হ্যাঁ, না সো এটা ইউ নিড সাম হেল্প যে যেন আপনাকে কেউ মানে কোন যদি হেল্প পান যেটাতে আপনি ব্যবসা দাঁড় করতে পারেন বা আপনার পড়ালেখাটা আপনি করতে পারেন। হ্যাঁ, আর এটা আমি যদি কাউকে বিয়েও করতে চাই, আমাকে বলছে যে আমার পুরোপুরি দায়িত্ব নিতে চাচ্ছে বা বিয়ে। কিন্তু বিয়েটা করার পরে মনে করেন যে আমার ফ্যামিলি এমন কাজ করবে বা যে ছেলেরা চয়েস করে ওরা মানে তাদের কাছে আপনাকে থাকতে দেবে না। বিয়ে করে টাস্কে উঠায় নিয়ে আসতে হবে আপনাকে। হ্যাঁ, আর বিয়েটা করার আগে আমার ওদের টাকাটা দিতে হবে আগে। তাইলে আমি বিয়ে করতে পারব না। ওদের টাকা কিসের? আ ওরা ওই যে আমি পড়াশোনার জন্য টাকা আনছি।
বোনদের কত কাছে টাকা? প্রায় 1,00,000 টাকার মতন। এটা তো হ্যাঁ, তারপর বাবার কাছ থেকে 80,000 টাকার মতন, কারণ আমার পড়াশোনায় লাগছে। ম্যাক্সিমাম তো 3 লাখ টাকা হ্যাঁ, রিচার্জ। সেটা খুব এই কম এই টাকা। টাকাটা যদি দিতে পারি তাহলে আমার নিজের ইচ্ছায় বিয়ে করতে পারবো বা নিজের ইচ্ছে পড়াশোনা করতে পারবো। এখন বাসা থেকে যে বের হচ্ছি না, হুম, তাও তাদের জন্য। কারণ তারা যদি এটা আমি না করে তাহলে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। হুম। তাহলে আমার এভাবেই লাইফটা চলতে হবে। এনিওয়ে আপনি যদি চান আপনার মোবাইল নম্বর বা বিকাশ নম্বর বলতে যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করে বা আপনি যদি কাউকে পছন্দ করতে চান। আম আমি কাউকে এখন চয়েস করতে চাচ্ছি না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। কারণ আমার ১ বছর আমি দেখতে চাচ্ছি যে আমার পড়াটা একটু রানিং অবস্থা যাক। গ্রামের অবস্থা যে মেয়েদের যে নরমাল ডেলিভারি হচ্ছে বা সিজার হচ্ছে। আমি সিজারটা সাপোর্টে নাই। আমি নরমাল ডেলিভারির পরে খুব করি। আমি চাই গ্রামের মহিলারা যারা সহযোগিতা পাচ্ছে না, আমি এখনো কিন্তু নিজের সর্বোচ্চ দিয়ে আমার কিছুই নাই, সবকিছু মেয়েদের পিছনেই খরচ করেছি, বাচ্চাদের পিছনে। এই যে কিছুদিন আগে যে বন্যাটা হয়েছে, এই বন্যাটায় মনে হয় আমি বাচ্চাদের যে পরিমাণ সহযোগিতা করেছি, আল্লাহই এটা ভালো জানে। আচ্ছা। নিজে না খেয়ে এটাই মানে হাতের আংটি রেখে তারপর বিক্রি করে ওদের কাছে গিয়েছি পানিতে নেমে। আমি চাই যে ওদের জন্য আমি যদি একজন গাইনি ডাক্তার হতে পারি বা নার্স হতে পারি, কারণ আমার চেষ্টা আছে আর আমার যোগ্যতা আছে। এই অনুযায়ী আমি সামনে আগাতে চাই। যদি একটা বছর আমার সরকার সামনের বছর আমি যদি গভর্নমেন্ট হিসেবে পরীক্ষা দিই, তো আমার সামনের বছর ফিরিয়ে নিবে। কিন্তু এবছর কিন্তু আমার পড়াটা আমার। এবছর আমার ভর্তি পরীক্ষা, তারপর হচ্ছে আ বা এটা আমার যে বইয়ের খরচ, পড়াশোনার খরচ, আমার থাকা, খাবার, এটা আমার নিজেরই চালাতে হবে। এ এটা আমি কিভাবে নিজে চালাবো? কারণ আমি যেভাবে পর্দা করি, আমি পারবো না যে একটা জব করে আ হ্যাঁ, আমার ৩-৪ টা ঢাকাতে ইন্টারভিউর কথা বলছে যে রিসিপশনে। আমি কালকে এক জায়গায় গেছিলাম, যাওয়ার পরে বলতেছে যে আমার ফেস খুলতে হবে। ভুরু ফেলাক এটা তো আমি লাইফে আমি জীবনেও করব না। আমার চোখ ২ টা ছাড়া আমি আর কিছুই বের করতে পারব না, জীবনেও না। তাতে যদি আমি মরেও যেতে হয় আমি মরে যাব। কিন্তু আমি এই কাজটা করতে পারব না। কারণ যার লজ্জা নাই তার ঈমান নাই। যে যতটুকু লজ্জা আছে তার ঈমান ততটুকু মজবুত। আমি ওখান থেকে চলে আসছি। ৳২৫,০০০ সেলারির কথা বলছিল। তারপরে আবার আমি গ্রিনল্যান্ডে গেছিলাম। তারপর হচ্ছে আ আরো ২ জায়গায় আমাকে বলছে যে মার্কেটিং এ বলছে যে আমি মার্কেটিং এ এফএম রেডিওতে বলছে। কিন্তু আমি বলছি সবার কাছে যে আমি যদি আ জব করি সেখানে আমাকে ইসলামিক মাইন্ড এ করতে হবে বা আমাকে এইভাবে রাখতে হবে। তাহলে আমি করব। ওই আমার সেলারি কম দিক। কিন্তু আমি পরে মাদ্রাসার কথা বলছিল, হাফেজিয়া মাদ্রাসা। এখানে আমার সাপোর্টও ছিল যে কিন্তু সেখানে আমি বাচ্চাদের ভিতরে যদি থাকতাম আরো ভালো হতো। যে একটা মাদ্রাসায় যদি খেদমতে থাকতে পারতাম। তাও সেলারি একদম কম। ওদের টাকাটা কিভাবে দিব? কারণ ওদের টাকা না দেওয়া পর্যন্ত বাসা থেকে বের হতে পারব না। আর ওদের টাকা না দেওয়া পর্যন্ত আমি বিয়েও করতে পারব না। একটা ছেলের দিকে তাকানো যাবে না। বুঝতে পারছি। এনিওয়ে আপনি কি হ্যাঁ। আপনার নম্বর শেয়ার করতে চান? হ্যাঁ, আমি এটা বলব সবার কাছে যে আমার কথাগুলো আমি এক বিন্দু মিথ্যা বলি নাই। সবগুলোই সত্য বলছি। হ্যাঁ, আমি আর্থিক অবস্থা থেকে খুব ভালো একটা ফ্যামিলির মেয়ে। কিন্তু ফ্যামিলিটা আমাকে জঘন্য হিসাবে এমনভাবে বিক্রি করতে চেয়েছে যে আমার সৌন্দর্যটা, আমার সতীত্ব প্রতিটা জিনিস আমার ফ্যামিলি চেয়েছে যে আমাকে টাকাওয়ালার কাছে বিক্রি করে আমি মনে হয় সুখে থাকবো। কিন্তু কখনোই আমি সুখ পাবো না। কারণ টাকার কাছে কখনোই সুখ বিক্রি হয় না। সুখ বিক্রি হয় শুধু ভালোবাসার কাছে। এখন আমি যদি ফ্যামিলির কথা শুনি, তাইলে আমি সবকিছু পাবো। কিন্তু আমার জীবনসঙ্গীটা হচ্ছে তাদের পছন্দের। আর আমি যদি ফ্যামিলির কথা না শুনি, তাহলে আমার খাবারটা পর্যন্ত নিজে জোগাড় করতে হবে। আর আজকে এই ভাইয়ার কাছে আসা, আমি কখনোই ভাবি না যে আমার লাইফস্টাইলটা যেরকম যে আমি আপনাদের কাছে এই কথাগুলো শেয়ার করব। আমার মনে হচ্ছে বাংলাদেশে ফার্স্ট টাইম একটা মেয়ে মনে হয় এই চেহারে বসে আছে, যে মেয়েটা নিজের হাতে অন্য পুরুষের টাচ পর্যন্ত লাগেনি। যে মেয়েটা চোখের দিকে একটা পুরুষের কোনোদিন তাকায়নি। আমি এমন একটা লাইফ চেয়েছিলাম যে আমি খাস পর্দা করব, কোনো পুরুষের দিকে কোনোদিন তাকাবো না। আর আমার বয়সটা কোনো ছেলে শুনবে এটাও আমি আশা করিনি। আমার হাসব্যান্ডকেই আমি ভালোবাসতে চেয়েছিলাম যে আমার লাইফে যে আসবে তাকে পুরোপুরি আমি খুব যত্ন নিব। খুব খেদমত করব। যে মন ভরে যে একটা মেয়ের কতটুকু আ পৃথিবীতে আমার মনে হচ্ছে যে একটা মেয়ে ওই মেয়েটা লাকি যে তার হাসব্যান্ডকে খেদমত করতে পারে। আর আমি ওই মেয়েদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যে মেয়েরা যারা এক হাসব্যান্ড ওয়াইফ থাকার পর মাঝখানে ঢুকে
পরকীয়ায় লিপ্ত হয়ে বাচ্চাটাকে বাবার কাছ থেকে কেড়ে নেয়, মায়ের কাছ থেকে নিয়ে যায়। ওই বোনদের বলছি, এই লালসার কারণে তুমিও একদিন লালসিত হবা। কারণ কেউ কোনোদিন কাউকে কষ্ট দিয়ে সুখী হয় না। আমি এটা দেখেছি। তাই বিবাহিত ছেলেদের কাছে রিলেশন না করে বা বিবাহিত নারীদের পরকীয়ায় না জড়িয়ে আমি মনে করি রাস্তায় একটা মেয়ের সাথে রিলেশন করা অনেক বেটার। কারণ তাদের লাইফটা কেন নষ্ট করবা? তারা স্বামী স্ত্রী খুব বেটার আছে। মাঝখানে তুমি দেখে তারপরে তাদের ভিতরে ঢুকে সেই বাচ্চাটা মায়ের কাছ থেকে চিরজীবনের জন্য লাঞ্ছিত হয়। আর একটা মেয়ে বাচ্চা বাবার কাছে গিয়ে সেই বাচ্চাটা বাবার কাছে গিয়ে যখন মেয়েটাকে বিয়ে দিতে চায়, মেয়েটা যখন পিরিয়ড হয় তখন মাকে খুব প্রয়োজন। সেই দিনগুলো কি ফেরত দিয়ে কেউ ফেরত আনতে পারবে না। কারণ আমার মেয়েটা যখন বড় হবে তখন আমাকে খুঁজবে যখন যে আপন মা কোথায়? আর আপন মা সে কোথায় আছে একমাত্র আল্লাহই ভালো জানে। তাই এরকম কাজ করাটা কোনো মেয়েদের উচিত না যে কারোর সাথে পরকীয়ায়। আমি পরকীয়াটা জঘন্য একটা খারাপ মনে করি। স্বামী ছাড়া সারা জীবন কাটিয়ে দেবা কিন্তু পরকীয়ার মতন জঘন্য কাজে লিপ্ত হওয়া উচিত না। আর এখনকার মেয়েরা টাকা ছাড়া কিচ্ছু চেনে না। আর ভাবে যে যেই হাসব্যান্ড ওয়াইফ সুখে থাকে তাদের ভিতরে ঢুকে পরকীয়াটা করা। আমি মেয়েদের একদম সাপোর্ট করি না। আর ওই মেয়েদের আমি ঘৃণা করি। মেয়েরা যদি খারাপ না হতো তো ছেলেরা তো রাস্তায় গিয়ে মেয়েদের ধরে আসে না যে আমার সাথে রিলেশন করবা? এটা কখনোই না। আমি মনে করি মেয়েরা আগে এগিয়ে যায়, তারপর ছেলেরা আগায়। একটা মেয়ে যদি চাইতো যে না আমি একটা ছেলের সাথে রিলেশন করব না, আমি যদি ২৪ বছর কাটিয়ে দিতে পারি আমার লাইফে পরকীয়া ছাড়া, আমি যদি ২৪টা বছর নিজেকে সতী মনে করতে পারি, ফ্যামিলির কাছে একবেলা খাবারের জন্য কষ্ট করতে পারি, তারপর তো আমি কোনো পরকীয়ায় জড়াইনি। আমার কাছে কি এরকম প্রপোজ আসেনি? আমি অনেক শুনেছি আমাকে বলছে যে ১,০০,০০,০০০ টাকা দিয়ে আমাকে বিয়ে করবে। কেন আমি কি রাত কাটাতে পারতাম না? পরকীয়ার মতন জঘন্য খারাপ কাজে যেতে পারতাম না? হাজার, হাজার প্রবাসী যারা বাহিরে থাকে খুব সাপোর্ট করে আমাকে। কই আমি তো দিনরাত ইনকাম করতে পারতাম। আজকে ভাইয়ের কাছে আমার এসে কান্নাকাটি করা লাগবে না। কারণ সৎ হালাল খাবারের জন্য এটা রুচি আলাদা। আর যেটা হারাম খাবার এটা রুচি কখনোই ভালো হয় না। তাই আমি এইটাই রিকোয়েস্ট করব বোনদের কাছে। যাদের হাসব্যান্ড ওয়াইফ ভালো আছে তাদের ভিতর না ঢুকে তার চাইতে রাস্তায় একটা যেকোনো ছেলের সাথে প্রেম করা ভালো। কিন্তু জঘন্য এই কাজটা না করাই ভালো। বাচ্চাটা আলাদা হয়ে যায়। হুম। মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে। আমি যদি পারি বলতে তুমি পারবা না কেন? আমি যদি নিজের সতীত্ব এইভাবে রক্ষা করতে পারি, আমার কি ভালো লাগা নাই? আমি একটা স্টুডেন্ট। আমার লেখাপড়া সবকিছু থেকে আমি দেখতে শুনতে যেকোনো ছেলে আমাকে চয়েস করবে। যেকোনো ছেলে বাংলাদেশে কোনো ছেলে বলতে পারবে না, কারণ কোনো বিশ্বের ছেলেও বলতে পারবে না যে আমি একবার তার সামনে গেলে যে সে আমাকে চয়েস করবে না। কই আমি তো তারপর বিক্রি হই নাই। টাকার কাছে বিক্রি হই নাই, সৌন্দর্যের কাছে বিক্রি হইনি। আমি শুধু আল্লাহর কাছে এটাই চাচ্ছি যে আমি সতী থাকবো, সৎ থাকবো। আর এখন পর্যন্ত আছি। কারো জীবন নষ্ট করে কেউ সুখী হয় না। আমি ভাইদের ও বোনদের কাছে বলব, আ যদি কেউ আমাকে চান যে আমার ফ্যামিলির কাছ থেকে আমি একটু দূরে থাকতে চাই। কারণ ফ্যামিলির কাছ থেকে আমি থাকতে, থাকতে আমি একদিন আমার সুইসাইড ছাড়া আর কোনো রাস্তা হবে না। কারণ তাদের এই অত্যাচারটা সহ্য হয় না। আমার মনে হয় তাদের টাকাটা যদি আমি দিতে পারতাম, তাদের কাছ থেকে আমি দূরে থাকতে পারতাম। আমার যদি এবছর আমার লেখাপড়াটা আমি নিজে কেউ আমার দায়িত্বটা নিত, তো সবচাইতে ভালো হতো। আ যে আমি ভালো পড়াশোনা করতে পারতাম। আ বা এই যে আমার স্বপ্নটা আছে যে আমি মানুষের জন্য কিছু করব, এটা করতে পারতাম। কিন্তু এইজন্য এই যদি ভিডিওটার নিচে সহযোগিতা আজান হয়ে গেছে, আমরা শেষ হ্যাঁ, করতে চাই। এই ভিডিওর নিচে আপনি কমেন্টস করেন। উনি আপনাকে ইনবক্সে রিপ্লাই দিবে। আ ভিডিওটা শেয়ার উম করেন। থ্যাংক ভি ইউ। ভিডিওটা বেশি, বেশি শেয়ার করবেন। আমার এই ভিডিওটা আমি চাই যে সারা বিশ্বে যেন প্রতিটা মেয়েদের কানে চলে যায় বা ছেলেদের যায়।